আপনাদের পরীক্ষাতে থিওরাম থেকে মোটামুটি আপনারা 25 থেকে 30 মার্কস বা তার থেকে কিছু বেশি হচ্ছে আপনারা থিওরাম থেকে পাবেন এবং বাকি যে মার্কস গুলো আছে সে আমাদের পরীক্ষাতে এখন পুরোপুরি ক্লিয়ার। এখন ঠিক আছে, আচ্ছা এখন আসেন আমরা একটু আলোচনা করি, তারপর আপনাদের আমি কিছু কোয়েশ্চেন করব, সেগুলো সমাধান করবেন, তারপরে আমরা আশা করি আমাদের মূল আলোচ্য বিষয়ে আমরা চলে যেতে পারবো। প্রথম বিষয়টা হচ্ছে থিওরাম থেকে আপনারা 25 থেকে 30 মার্কস বা তার থেকে বেশি হয়তো পাবেন, আর বাকি সবকিছু থাকবে আপনার ম্যাথমেটিক্যাল যে গুলো আছে সেগুলো থেকে। সো আমরা কিন্তু গতকালকে আমাদের পেজে কিন্তু আপনাদের 9টা থিওরাম দিয়েছিলাম, যদিও সবগুলো থিওরাম না, কিছু গাণিতিক সমস্যাও আছে যেগুলোকে আমি থিওরামের ভেতরে নিয়েছিলাম। সো প্রথম আমরা ওইগুলোকে একটু দেখে নিব, তারপর আমরা গাণিতিক সমস্যাগুলোকে সমাধান করার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, সো এইটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কি না একটু বলবেন। এইটা কি এর থেকে বেশি জুম করা মেবি যাবে না, এতটুকু পর্যন্তই জুম থাকবে। এতটুকু পর্যন্ত জুম থাকলে কি আপনারা দেখতে পারবেন? ক্যাম স্ক্যানার দিয়ে করা তো, যেন এটাকে আর বড় করা যাবে না। এটাকে দেখা যায়? এর থেকে বেশি তো হবে না, ঠিক আছে? দেখা যাচ্ছে? এইটা কি ক্লিয়ার? এই পেজটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে? একটু বলেন। আপনারা না বললে তো আমি পরবর্তীতে যখন পেছনে আমি যাব তখন আপনারা লেখাই বুঝবেন না। এতটুকু এইটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা খুব দ্রুত আপনারা রেসপন্স করবেন, ঠিক আছে? আমি খুব দ্রুত কিন্তু শেষ করে দিব, তবে আজকের ক্লাসটা অনেক বড় হবে, কারণ এই ক্লাসে আমরা অনেক কোয়েশ্চন সলভ করব। দেখা যায় কিনা জাস্ট এটা বলেন, একটু কষ্ট করে দেখতে হবে, কারণ আমি আসলে একটু আগে মাত্র বাসায় আসছি, এটাকে আমি সেট আপ করতে পারি নাই, না হলে আমি পুরোটা এখানে সেট আপ করে নিতাম বোর্ডে, তো বোর্ডে সেট আপ করলে আমার জন্য সুবিধা হতো ক্লাস নিতে। মোটামুটি দেখা যায়, মোটামুটি দেখা গেলেই চলবে, ঠিক আছে? আমাদের সাথে অনেক শিক্ষার্থী যুক্ত আছেন, সবাই একটু রেসপন্স করেন যে এখানে সব ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, দেখতে কি কোনো সমস্যা হচ্ছে কিনা একটু রেসপন্স করেন। ওকে, দেখা যায়। ঝাপসা হলে আপনার নেটওয়ার্কের সমস্যা, ঠিক আছে? এটা মোটামুটি ক্লিয়ার দেখা যাচ্ছে। সো এটাকে আমরা একটু সরানোর চেষ্টা করি, সরবে না তাই না? আচ্ছা ঠিক আছে, ওকে। এখন আসেন আমরা মূল আলোচনাতে চলে যাই, সময় নষ্ট না করে আলোচনাতে চলে যাই। তো প্রথম বিষয়টা হচ্ছে দুইটা মোস্ট ইম্পর্টেন্ট থিওরাম আছে, একটা হচ্ছে গ্রিন থিওরাম আর একটা হচ্ছে স্টোকসের থিওরাম, ঠিক আছে? গ্রিন এবং স্টোকস এই দুইটা থেকে একটা 100% আসবে। আপনাদের ভাগ্য ভালো থাকলে দুইটা থিওরাম কিন্তু পরীক্ষাতে আসতে পারে। আমি আবারও বলছি বিষয়টা, দুইটা থিওরাম, একটা হচ্ছে গ্রিন, ঠিক আছে, আর একটা হচ্ছে স্টোকস, এই দুইটা থিওরাম থেকে একটা তো 100% আসবে। ভাগ্য ভালো থাকলে দুইটা থিওরাম কিন্তু পরীক্ষাতে আসতে পারে, আর এইগুলো পরীক্ষাতে অবশ্যই 10 মার্কসের জন্য আসবে, ঠিক আছে? এগুলো অবশ্যই পরীক্ষাতে 10 মার্কসের জন্য আসবে, সো এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপর দেখেন এইটা হচ্ছে দুই চলকের অয়লারের উপপাদ্য, সো এখানে দুই চলকের অয়লারের উপপাদ্যের পাশাপাশি আপনারা তিন চলকের যে অয়লারের উপপাদ্যটি আছে সেইটাও ভালো করে দেখে যাবেন। আমরা কিন্তু গতকালকে এই ক্লাসটা আমাদের পেজে আপলোড করেছি, সেখান থেকে দেখে নিতে পারেন। সো দুই চলকের অয়লারের উপপাদ্য এবং তিন চলকের অয়লারের উপপাদ্য যদিও খুব বেশি একটা ইম্পর্টেন্ট না, বাট পড়ে যান, ঠিক আছে? মোস্ট ইম্পর্টেন্ট এগুলোকে স্কিপ করার সুযোগ নাই। তারপর দেখেন যদি ইউ সমান f of x y z হয়, যদি ইউ সমান f of x y z হয়, তাহলে এই জায়গাটা আপনাকে প্রুফ করতে হবে। এটা হচ্ছে তিন চলকের অয়লারের উপপাদ্য, ঠিক আছে? এইটা হচ্ছে দুই চলকের অয়লারের উপপাদ্য, এটা হচ্ছে তিন চলকের অয়লারের উপপাদ্য, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপর দেখেন দুই চলকের জন্য গড় মান উপপাদ্য, দুই চলকের গড় মান উপপাদ্য। সো এই প্রশ্নটা মোটামুটি এই বছর আসার পসিবিলিটি সবথেকে বেশি। সাজেশন সাইটে ক্লাস নাম্বার লেখা আছে, যারা আমাদের কোর্সে আছেন সহজেই পেয়ে যাবেন। 4 নম্বর যে ক্লাসটা একটু লক্ষ্য করেন,
এই যে এখানে বলা হয়েছে যে ডাইভারজেন্স কার্ল এ সমান ডেল ইনটু ডেল ক্রস এ সমান 0। এই প্রশ্নটা মোটামুটি 100% এই বছর আসবে, এটা বলাই যায়। ঠিক আছে, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, কোনো ভাবে এগুলোকে স্কিপ করার সুযোগ নাই, মনে রাখতে হবে বিষয়টা। আচ্ছা, তারপরে দেখেন এই যে একটা প্রশ্ন আর এই যে একটা প্রশ্ন, এইটার ক্লাস আমি আজকে পেজে আপলোড করে দিব, দেখে নেবেন। যে ঝাপসা দেখা যাচ্ছে আমি বুঝতে পারতেছি, এটা স্ক্রিনশট দেয়া যার জন্য ঝাপসা। আর গ্রিনের উপপাদ্য এবং স্টোকসের উপপাদ্য, এই দুইটা থেকে তো আপনাদের একটা 100% আসবে। এতটুকু পর্যন্ত আপনারা ক্লিয়ার কিনা একটু বলেন, তারপরে আমরা গাণিতিক সমস্যাতে চলে যাব। এতটুকু হচ্ছে একেবারে সিম্পল বিষয়, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা এটা একটু বলেন, তারপরে হচ্ছে আমরা গাণিতিক সমস্যাতে চলে যাব। দ্রুত রেসপন্স করতে হবে কিন্তু, ঠিক আছে? এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? এটাকে কি জুম করা যায় না? দেখা যাবে মোটামুটি মেবি। এই ক্লিয়ার কিনা বলেন? কথা বলতে হবে, লাইভ ক্লাসে আজকে অনেক কথা বলতে হবে, ঠিক আছে? অনেক কথা বলতে হবে। দেখেন তো, এখন তো ক্লিয়ার। আগেরটা স্ক্রিনশট ছিল যার কারণে মেবি ঠিকঠাক দেখা যাচ্ছে না, এখন আশা করি ক্লিয়ার। আমাদের সাথে অলমোস্ট 200 জন শিক্ষার্থী যুক্ত আছেন, সবাই কমেন্টস করতে হবে কিন্তু, ঠিক আছে? আমি কিন্তু সবার কমেন্ট দেখবো, সবাই কমেন্টস করতে হবে। আচ্ছা, একটু জুম করলে ভালো হতো। এইটাকে তো আর জুম করা যাবে না, এটাকে জুম করলে উপর অংশ কেটে যাবে নাকি। আমরা তাও একটু দেখি যেটাকে আর জুম করা যায় কিনা। দ্যাটস ওকে, আর পসিবল না এতটুকু পর্যন্ত। ওকে, এখন ক্লিয়ার না? এখন ক্লিয়ার আশা করি। কোন কোন চ্যাপ্টার গুলো পড়বো এই যে ক্লাসটা একটু ভালো করে দেখবেন। দ্যাটস ইট। আপনি সলভ দিয়ে দিয়েন, প্যারা নাই, ওকে, সমস্যা নাই। ফিজিক্স কোন যে গ্রিন স্ট্রোকস পড়ছেন, ক্যালকুলাস তো সেম, আলাদা কিছু না, ঠিক আছে? একই জিনিস, প্যারা নাই, কিছু নাই। ওকে, তাহলে আসেন আমরা এখন গাণিতিক সমস্যা সমাধান করি। ঠিক আছে, আসেন আমরা এখন গাণিতিক সমস্যা সমাধান করি। ওকে, দেখেন এই প্রশ্নটা একটু লক্ষ্য করে আমরা বৃত্তাকার হেলিক্সের সমীকরণ, এখানে একটা বৃত্তাকার হেলিক্সের সমীকরণ দেয়া আছে, এই যে x সমান cos t, y সমান sin t, একটু লক্ষ্য করেন, x সমান cos t, y সমান sin t এবং z সমান t। এইটা হচ্ছে বৃত্তাকার হেলিক্সের সমীকরণ এবং বলেছে t ইকুয়াল টু পাই বিন্দু এই বিন্দু থেকে ইহার স্পর্শরেখার পরামিতিক সমীকরণ আপনাকে বের করতে হবে। তো দেখেন এই বছর স্পর্শরেখার পরামিতিক সমীকরণ থেকে কোশ্চেন আসার পসিবিলিটি খুবই বেশি। দুইটা অঙ্ক আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথম বিষয়টা হচ্ছে আপনাকে জানতে হবে যে স্পর্শরেখার পরামিতিক সমীকরণ বের করার ফর্মুলাটা অ্যাকচুয়ালি কি। সো সবার আগে আমরা ফর্মুলাটা একটু দেখি। দেখেন এই যে এটা হচ্ছে আমাদের স্পর্শরেখার পরামিতিক সমীকরণ। অর্থাৎ সমীকরণটা হচ্ছে এরকম যে r ভেক্টর সমান f প্রাইম, যে বিন্দুতে বলেছে আমাদের কোশ্চেনে বলেছে কি যে t ইকুয়াল টু পাই বিন্দুতে, সো f প্রাইম a প্লাস t f প্রাইম পাই, মানে f প্রাইম পাই প্লাস t f প্রাইম পাই। সো আমরা যদি স্পর্শরেখার পরামিতিক সমীকরণ বের করতে চাই তাহলে আমাদের f প্রাইম ফাই এর মানটা দরকার, ঠিক আছে? দেখেন লক্ষ্য করেন f প্রাইম পাই, সো f প্রাইম পাই বের করতে হলে আপনাকে আগে f প্রাইম x এর মান, মানে f প্রাইম x এর মান আপনাকে বের করতে হবে। প্রাইম মানে কি? প্রাইম মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন অর্থাৎ অন্তরীকরণ। সো প্রথমে আপনাকে অন্তরীকরণ করতে হবে, অর্থাৎ এটা f প্রাইম t, প্রথমে আপনাকে অন্তরীকরণ করতে হবে, তারপর আপনাকে t এর জায়গাতে পাই বসিয়ে দিতে হবে, তারপর আপনি পাবেন f প্রাইম পাই, তারপর এই সূত্রের মধ্যে বসিয়ে দিলে যা পাবেন সেটাই হচ্ছে आंसर। আর এখানে t টা হচ্ছে পরামিতি, এটা মাস্ট আপনাকে মেনশন করতে হবে। এটা হচ্ছে পরামিতি। এখন যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে ভাই পরামিতি কি, তাহলে আমি আপনাকে বলবো না, কারণ এখন পরামিতি কি বোঝানোর সময় নাই, ঠিক আছে?
এখন পরামিতি কি সেটা বোঝানোর মোটেও সময় নাই, চলো সমাধান করি। সো প্রথমে আমরা লিখলাম x = cos t, y = sin t, z = t। ঠিক আছে, এখন এই যে ft এইটা কিন্তু আপনার পরামিতিক সমীকরণের ডেফিনিশন থেকে পেয়েছে যে f একটা ভেক্টর, ft সমান ix প্লাস jy প্লাস kz, যেখানে i j k হচ্ছে একক ভেক্টর, এগুলো কি একক ভেক্টর। তাহলে এখানে আমরা কি করব, এটাকে আমরা এখন এই যে x এর যে মান cos t, এখানে cos t বসালাম, y এর মান sin t বসালাম, আর z এর মান t বসালাম। দেখেন সিম্পল বিষয়, কিন্তু আমরা জাস্ট দুইটা জিনিস মনে রাখবো যে আমাদের দরকার কি, আমাদের দরকার f প্রাইম আর যে বিন্দুটা হচ্ছে পাই। সো আমাদের দরকার f প্রাইম পাই। সো আমাদের প্রথমে কি করতে হবে, ft এর মান বের করতে হবে, তারপর এই জায়গায় অন্তরীকরণ করতে হবে, তারপর t সমান পাই বসিয়ে দিতে হবে। জাস্ট এই স্টেপগুলো মনে রাখবেন, প্রথম স্টেপ, 2 নম্বর স্টেপ, 3 নম্বর স্টেপ, দ্যাটস ইট। তাহলে দেখেন প্রথমে আমরা কি করলাম, এটা আমরা লিখলাম। এখন এই যে cos পাই, তার মানে cos 180 ডিগ্রি, cos 180 ডিগ্রি সমান হচ্ছে -1, তাহলে এটা হয়ে যাবে -i। sin 180 ডিগ্রি মান হচ্ছে 0, সো এটা বাদ, আর এখানে থাকলো আমাদের পাই k। দেখেন আমাদের কিন্তু এই কাজ শেষ, ft বের করার কাজ শেষ, ক্লিয়ার। এখন এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। সো দেখেন f প্রাইম কি, প্রাইম মানেই হচ্ছে অন্তরীকরণ, প্রাইম মানেই কি অন্তরীকরণ, প্রাইম মানে অন্তরীকরণ, ঠিক আছে। ওকে, সো এটাকে আমরা প্রাইম দিলাম। তাহলে দেখেন এখানে আপনার আমরা অন্তরীকরণ কাকে করব, অন্তরীকরণ কিন্তু আমরা এইটাকে করব, ঠিক আছে। তাহলে i cos পাই এর অন্তরীকরণ হচ্ছে, সরি আমরা অন্তরীকরণ করব হচ্ছে এই লাইনকে, মানে f অফ t কে, f অফ t কে, কারণ আপনার উদ্দেশ্য হচ্ছে f প্রাইম t এর মান বের করা, ঠিক আছে। সো cos t এর অন্তরীকরণ হচ্ছে -sin t, sin t এর অন্তরীকরণ হচ্ছে cos t, আর t এর অন্তরীকরণ হচ্ছে 1, সো k এর সাথে যদি আপনি 1 গুণ করেন তাহলে এটা হবে k, k কিন্তু একটা একক ভেক্টর। সো আমাদের কাজ শেষ, এখন আমরা মান বসিয়ে দিব। কি বসাবো মান, দেখেন এই যে t সমান পাই, এটা বসাবো। তো আমরা t এর জায়গায় পাই বসিয়ে দিলাম, তাহলে হয়ে গেল sin পাই, এটা হচ্ছে cos পাই, আর হচ্ছে k। sin পাই সমান হচ্ছে 0 বাদ cos পাই সমান -1, তাহলে j into -1 অর্থাৎ -j, আর এই হচ্ছে k। তাহলে আমাদের কাজ কিন্তু শেষ। এখন আমাদেরকে কি করতে হবে, দেখেন এখন আমরা সূত্র লিখব। সূত্রটা আমরা কি লিখলাম, যে t = পাই বিন্দুতে স্পর্শরেখার সমীকরণ, লক্ষ্য করেন t = পাই বিন্দুতে স্পর্শরেখার সমীকরণ। সো ওইটা লিখে আমরা কি করলাম, এই যে অংশটা এটা হচ্ছে সূত্র, একেবারে টানা আপনাকে মুখস্থ করতে হবে। বাট এখানে যে পাই এটা কিন্তু বিন্দু, ঠিক আছে, যে বিন্দুতে বলবে। যদি আপনাকে বলতো 0 বিন্দুতে, তাহলে আমরা এখানে পাই এর জায়গাতে 0 লিখব। যদি বলতো 5, তাহলে t এর জায়গাতে আমরা 5 লিখব, দ্যাটস ইট। সো আমরা এখানে কি করলাম, দেখেন মান বসালাম। তাহলে এতটুকু পর্যন্ত হচ্ছে f পাই এর মান, যেটা আমরা সামনে থেকে বের করেছি, আর এই হচ্ছে আমাদের t, আর f প্রাইম পাই এর মান হচ্ছে এতটুকু অংশ। জাস্ট আমরা মান বসিয়েছি এখানে, ঠিক আছে। তারপর দেখেন, তারপর হচ্ছে -i, আর এখান থেকে আমরা পাবো, দেখেন এখান থেকে আপনি একটা লাইন লিখতে পারেন, এখান থেকে আপনি আরেকটা লাইন লিখতে পারেন, সেটা হচ্ছে r সমান -i প্লাস পাই k মাইনাস, দেখেন t এর সাথে j গুণ করলে tj, ঠিক আছে, প্লাসে মাইনাস, প্লাসে প্লাসে প্লাস kt, ঠিক আছে। তারপরে যে -i, যে দেখেন -i tj, এই দুইটাকে আমরা একসাথে লিখলাম, আর এই পদ আর এই পদ থেকে আমরা k টাকে কমন নেব। অর্থাৎ আমরা এটাকে এই যে প্রথমে i, তারপর j, তারপর k, এইগুলোর সাথে মিলাবো। এই যে দেখেন এটা হচ্ছে i যুক্ত অংশ, j যুক্ত অংশ, আর k যুক্ত অংশ থেকে কমন নেওয়া হয়েছে। সো আমাদের প্রাথমিক কাজ কিন্তু শেষ। এখন একটাই কাজ, সেটা হচ্ছে আপনাকে জানতে হবে যে r সমান কিন্তু ix প্লাস jy প্লাস kz, ঠিক আছে, এইটা। সো আমরা এই যে r এর মান বসালাম, আর ডান দিকে যা আছে তা। এখন জাস্ট সহগ সমীকৃত করে দেন, তাহলে এখানে i এর সাথে কি আছে x, এখানে i এর সাথে আছে -1, সো x = -1। এখানে আপনার j এর সাথে আছে y, এখানে j এর সাথে আছে -t, তাহলে y = -t। এখানে আপনার k এর সাথে আছে কি z, আর এখানে k এর সাথে আছে পাই প্লাস t, এই হচ্ছে পাই প্লাস t, এবং এগুলোই হচ্ছে স্পর্শরেখার পরামিতিক সমীকরণ। এখন বলেন ক্লিয়ার কিনা, বলেন, আপনারা জিজ্ঞেস করবেন, ঠিক আছে। আমি প্রশ্ন করলে আপনারা কথা বলবেন, তাহলে দেখবেন খুব সহজে ক্লিয়ার হয়ে যাবে। এতটুকু এটা কিন্তু শেষ, ক্লিয়ার কিনা বলেন,
ক্লাসটা সবাই শেয়ার করে রাখেন, আর আমি চেষ্টা করব ক্লাসটা ইউটিউব চ্যানেলে আপলোড করে রাখার জন্য, ঠিক আছে? তারপর আপনারা সবাই শেয়ার করে রেখে দেন। মাত্র একটা প্রশ্ন করাইছি ভাই, এখানে অনেকগুলো প্রশ্ন আমি সলভ করাবো। ক্লিয়ার কিনা দ্রুত বলবেন, ঠিক আছে? বললেই আমরা নেক্সট কোশ্চেনে যাব। আপনাদের সাথে যারা পরীক্ষার্থী আছে সবাইকে একটু দ্রুত মেনশন করে দেন, যাতে সবাই আমাদের সাথে লাইভটা উপভোগ করতে পারে। কথা বলেন প্লিজ, কথা বলেন। একেবারে সহজ কোয়েশ্চন, ঠিক আছে? সব এই টাইপের যত কোয়েশ্চন আছে সব কিন্তু সেম। এই সাউন্ড প্রবলেম কেন হবে? সাউন্ড তো ঠিক আছে, সাউন্ড প্রবলেম না তো। ওকে, ডান। চলুন আমরা নেক্সট কোয়েশ্চনে যাই। ওকে, এই আসেন নেক্সট কোয়েশ্চন। কি বলেছে দেখেন, এখানে সেম আরেকটা বিষয় দেয়া আছে, তবে পার্থক্যটাকে দেখেন। আগেরটার মধ্যে আমাদের বলা ছিল যে t ইকুয়াল টু পাই বিন্দুতে, এটা কিন্তু মেনশন করে দেয়া হয়েছিল যে পাই বিন্দুতে আমাদের স্পর্শরেখার পরামিতিক সমীকরণটা বের করতে হবে। কিন্তু এখানে দেখেন কোনো বিন্দু দেয়া নাই। এখানে খুব সুন্দর করে, মানে এরকম স্পেসিফিক কোনো বিন্দু না দিয়ে এখানে দ্বিমাত্রিক স্থানাঙ্কের একটা বিন্দু দেয়া হয়েছে -1 2। দেখেন -1 2। এখন এই যে -1 2 এইটার উপর ডিপেন্ড করে আপনাকে এরকম t এর একটা ফিক্সড বিন্দু বের করতে হবে, যেটার উপর ভিত্তি করে আপনি ফর্মুলা অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? ওকে, তাহলে এখান থেকে আমরা কি করব? তো প্রথমত আমরা লিখলাম দেয়া আছে, তো এখানে আমাদের যে ফাংশন দেয়া আছে ফাংশনটা আমরা এখান থেকে লিখে নিলাম। তারপর এখানে কি বলেছে দেখেন, p হাফ বিন্দুতে, মানে p দেখেন p -1 2 বিন্দুতে, যেগুলো লেখা ক্লিয়ার বোঝা যাচ্ছে না আমার কাছে মনে হচ্ছে, সেগুলো আমি লিখে দিচ্ছি। এত বিন্দুতে এখন দেখেন এই যে বিন্দুটা দেখেন, এটা কিন্তু একটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক, এটা কিন্তু একটা দ্বিমাত্রিক স্থানাঙ্কের মধ্যে আছে, কারণ এটা ডাইমেনশন কিন্তু দুইটা। ডাইমেনশন কি? দুইটা। একটু ক্লিয়ার বিষয়টা বুঝতে হবে। এখন এই অংশটা হচ্ছে আপনার x অক্ষ বরাবর, এটা হচ্ছে x অক্ষ বরাবর, এই অংশটা হচ্ছে আপনার y অক্ষ বরাবর, ঠিক আছে? যেহেতু এটা ডাইমেনশন দুইটা, এখানে কিন্তু কোথাও কিন্তু k নাই, বিষয়টা বুঝতে হবে। তাহলে এই যে i এর সাথে যে অংশটা থাকবে এই অংশটা সমান হচ্ছে x এর মান অর্থাৎ -1, আর j এর সাথে যে অংশটা আছে, এই যে j এর সাথে যে অংশটা আছে এটা কিন্তু j এর সাথে, সো এইটা হচ্ছে আপনার y অক্ষ বরাবর মান অর্থাৎ 2। এখন এই পার্টটাকে আমরা ক্যালকুলেশন করে জাস্ট আমরা এটা ভ্যালু বের করব। তাহলে এই -2 কে ডান দিকে নিয়ে নিলাম 0, তাহলে ক্যালকুলেশন করলে t সমান 0। এটাকে বর্গ করে দেন, তাহলে এই 2টা হয়ে যাবে এখানে এসে 4। দেখেন 2টা হয়ে গেল কি 4, তারপর 4 এ 4 এ কাটা, 3t সমান 0, t ইকুয়াল টু 0। তাহলে এখানে t ইকুয়াল টু 0, এখানে t ইকুয়াল টু 0, দ্যাট মিন্স আমরা বলতে পারি আমাদের যে বিন্দু সেই বিন্দুটা হচ্ছে t ইকুয়াল টু 0। একেবারে সিম্পল কনসেপ্ট, ঠিক আছে? আমাদের আগের কোশ্চেনে আপনার একটা নির্দিষ্ট বিন্দু দেয়া ছিল t ইকুয়াল টু পাই, এইটার মধ্যে আমাদের নির্দিষ্ট বিন্দু নাই, সো আমরা নির্দিষ্ট বিন্দুটা বের করেছি t ইকুয়াল টু 0। এখন আমরা যখন সূত্র করব তখন সূত্রটা হবে এরকম যে f মানে f of 0 প্লাস t ইনটু f প্রাইম 0। দেখেন এইটা হচ্ছে আমাদের স্পর্শরেখার পরামিতিক সমীকরণ, এইটা হচ্ছে আমাদের স্পর্শরেখার পরামিতিক সমীকরণ। সেম আগেরটার মতো, জাস্ট আগেরটার মধ্যে আমাদের t ইকুয়াল টু ছিল পাই, আর এখন t ইকুয়াল টু হচ্ছে 0। দ্যাটস ইট। সো এখন আপনার কাজগুলো কি একটু বলেন তো। আমাদের প্রথম কাজ হচ্ছে f of t এর মান বের করা, প্রথম কাজ, যেটা অলরেডি আমাদের এখানে করা আছে, সো এটা ডান। তারপরে হচ্ছে আমাদের এটা অন্তরীকরণ করা। কি করা? অন্তরীকরণ করা, বুঝতে হবে অন্তরীকরণ করা। তারপরে কাজ হচ্ছে t ইকুয়াল টু 0 বসিয়ে দেওয়া, আর সবার লাস্টে এই যে r, এই r সমান আপনাকে বসাতে হবে ix প্লাস jy প্লাস kz। তারপরে সহগগুলোকে সমীকৃত করে দিলে, অর্থাৎ i j k এর সহগ সমীকৃত করে দিলে আপনি পরামিতিক সমীকরণ পেয়ে যাবেন। দ্যাটস ইট। সো দেখেন, সো এটাকে আমরা এখন হিসাব করব, ঠিক আছে? ওকে, সো প্রথমে আমরা কি করলাম দেখেন, এখানে খুব সুন্দর করে আমরা f of 0 বের করব। সেম প্রসেস, আমরা f of 0 বের করব। সো এখানে যে আমাদের এই যে কোশ্চেনটা, এখানে আমরা জাস্ট t ইকুয়াল টু 0 বসিয়ে দিব, তাহলে এটা হয়ে যাবে 0, এটা হয়ে যাবে 0। সো এটা হয়ে যাবে আমাদের -i, আর এখানে 0 বসিয়ে দিলে √4, দ্যাট মিন্স 2j। এই যে দেখেন
মাইনাস আই প্লাস 2j। এখন আমরা এই লাইনটাকে অন্তরীকরণ করব। তো দেখেন যদি আমরা এই লাইনটাকে অন্তরীকরণ করি তাহলে আমরা কি লিখবো, f অফ প্রাইম t। f কিন্তু একটা ভেক্টর, সো ভেক্টর চিহ্ন দিতে হবে। আর সো আমরা i টাকে লিখে দিলাম। 2t এর অন্তরীকরণ হচ্ছে 2, ঠিক আছে, আর 1 এর অন্তরীকরণ হচ্ছে 0 প্লাস j রুট ওভার 4 প্লাস 3t। সো আমরা কি জানি, আমরা জানি ddx অফ রুট ওভার x সমান 1/2 রুট ওভার x, ঠিক আছে। সো আমরা কি লিখবো, 1/2 রুট ওভার 4 প্লাস 3t, 4 প্লাস 3t। কিন্তু সমস্যা হচ্ছে এই যে আমরা 4 প্লাস 3t কে x ধরেছি, এটা কিন্তু x না। সো আপনি যদি 4 প্লাস 3t কে অন্তরীকরণ করেন, 4 এর অন্তরীকরণ 0 আর 3t এর অন্তরীকরণ হচ্ছে 3, দ্যাট মিন্স 3। সো এখানে লিখবো আমরা 3। সো এই যে মানগুলোকে জাস্ট আমরা ক্যালকুলেশন করব, তারপর আমরা কি করব, t = 0 এই সমীকরণে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে আপনি কিন্তু f প্রাইম 0 এর মান পেয়ে যাবেন। তারপর সূত্র বসিয়ে সহগ সমীকৃত করে দিলে আপনার কাজ শেষ। এই যে দেখেন আমরা এটাকে করলাম, তারপর 0 বসালাম, 0 বসালে এটা সেম থাকবে, এইটা 0 হয়ে যাবে। সো রুট ওভার 4 মানে হচ্ছে 2, 2 দুগুণা 4, এই যে দেখেন এটা হয়ে যাবে রুট ওভার 4, 4 কে বাইরে নিয়ে আসলে 2, 2 দুগুণা 4, এই হচ্ছে আমাদের f প্রাইম 0। এরপর জাস্ট আমরা সূত্রটা বসিয়ে দিলাম, মানগুলো বসিয়ে দিলাম, তারপর সহগগুলোকে আলাদা করে দেন। এটা হচ্ছে স্পর্শরেখার সমীকরণ, ঠিক আছে। আর যখন একটা পরামিতিক সমীকরণ বের করবেন তখন এই r সমান এই অংশটা বসাবেন, সহগ সমীকৃত করবেন, i এর সহগ x, তার মানে x সমান এত, j এর সহগ এই অংশ, এখানে j এর সহগ হচ্ছে আপনার y, দেখেন y। আর এখানে কিন্তু k নাই, আছে নাই, সো এখানে আপনার এই জ্যাটা দরকার নাই। এটাই হচ্ছে পরামিতিক সমীকরণ, এটাই হচ্ছে পরামিতিক সমীকরণ। সাউন্ড কি সমস্যা হচ্ছে? সহগ x মানে x সমান n, আর এখানে কিন্তু k নাই, আছে নাই, সো আমি আসলে বুঝতেছি না আজকে কেন সমস্যা হচ্ছে। সমস্যা তো সাধারণত এরকম হয় না, কালকে তো লাইভ ক্লাস নিলাম, এরকম তো প্রবলেম পড়ে নাই। আচ্ছা একটু কষ্ট করে ক্লাসটা করে নেন, ঠিক আছে। এখন আবার তো এটা করা সম্ভব না। কেন সমস্যা হচ্ছে? আচ্ছা এটা কি ক্লিয়ার? এটা ক্লিয়ার কিনা একটু বলেন। সমস্যা তো সাধারণত এরকম হয় না, কালকে তো লাইভ ক্লাস এরকম তো প্রবলেম পড়ে নাই। এই এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা একটু বলেন তো। মাত্র 2টা সলভ করালাম। সাউন্ডের সমস্যা হচ্ছে, আমি আসলে বুঝতেছি না সাউন্ড কি সমস্যা হচ্ছে। কি রে ভাই, সাউন্ড কি প্রবলেম হচ্ছে? সাউন্ড কি সমস্যা হচ্ছে? সাউন্ড কি প্রবলেম হচ্ছে? আচ্ছা একটা মিনিট সময় দেন, আমি মাইক্রোফোনটা একটু অফ করে অন করে দেখি। আচ্ছা আপনারা একটু সময় অপেক্ষা করেন। আচ্ছা এখন আমরা একটু চেক করি যে সব ঠিকঠাক আছে কিনা। আসেন আচ্ছা এখন আমরা একটু খেয়াল করি, ঠিক আছে।
এই খেয়াল করেন, ঠিক আছে, যাই সাউন্ড আসে সেটা দিয়ে আমরা একটু কষ্ট করে শুনি। একটা জিনিস লক্ষ্য করেন, আপনার বক্রতার ব্যাসার্ধ নির্ণয় রিলেটেড একটা কোয়েশ্চেন পরীক্ষাতে এই বছর আসার পসিবিলিটি খুবই বেশি, ঠিক আছে, বক্রতার ব্যাসার্ধ। সো আমরা সরাসরি কোয়েশ্চেনে যাই। এখানে কোয়েশ্চেনটা হচ্ছে x³ + y³ সমান 3axy। এটা হচ্ছে একটা বক্ররেখা। এই বক্ররেখার 3a/2 3a/2 এই দুইটা বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করার কথা বলা হয়েছে। দ্যাটস ইট। এখন আমরা যদি এই কোয়েশ্চনটা সলভ করতে চাই তাহলে আমাদের আগে জানতে হবে এইটা হচ্ছে আমাদের বক্রতার ব্যাসার্ধ সূত্র, অর্থাৎ রো সমান 1 + y1 স্কয়ার পাওয়ার 3/2 ডিভাইডেড বাই y2। সো এখানে y1 বলতে y কে x এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন, আর y2 বলতে y কে x এর সাপেক্ষে দুইবার ডিফারেন্সিয়েশন, ঠিক আছে। এর মানে আমরা যদি বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে চাই তাহলে এখান থেকে আমাদের প্রথমত y1 বের করতে হবে, তারপর y1 এর স্কয়ার বের করতে হবে, তারপর y2 বের করতে হবে, সূত্রের মধ্যে বসাতে হবে, ক্যালকুলেশন করতে হবে, কাহিনী শেষ, ঠিক আছে। এক কথায় এতটুকুই। আসেন তো প্রথমত আমরা আমাদের যে কোয়েশ্চেনটা ছিল সেই কোয়েশ্চেনটা লিখলাম, একটু দেখি আমরা। x³ + y³ সমান 3axy। সো এটাকে আমরা একবার ডিফারেন্সিয়েশন করব, ঠিক আছে। সো দেখেন আপনার x³ এর অন্তরীকরণ হচ্ছে 3x²। এখানে আপনাকে খুব ভালো করে মনে রাখতে হবে এখানে অন্তরীকরণ কিন্তু x এর সাপেক্ষে। সো এখানে x টা হচ্ছে চলক আর বাকি সবগুলো হচ্ছে মানে x টা চলক, y টাও কিন্তু চলক, ঠিক আছে, বাট x টা এখানে মূল চলক যার সাপেক্ষে আমরা এখানে ডিফারেন্সিয়েশন করব। সো x³ এর অন্তরীকরণ হচ্ছে 3x²। y³ দেখেন y³ কে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে x⁴n এর সূত্র হবে 3y² আর y এর অন্তরীকরণ হচ্ছে y1 বলতে ddx অফ y, ঠিক আছে। সো আমরা এই অন্তরীকরণ করে নিলাম। এখানে 3a হচ্ছে কনস্ট্যান্ট, অন্তরীকরণ হবে x y এর। সো x কে রেখে y এর অন্তরীকরণ হচ্ছে y1 আর y কে রেখে x এর অন্তরীকরণ হচ্ছে 1। সো এটা হবে, দেখেন এই অংশের সাথে যদি 3a থাকে তাহলে হবে 3axy1 প্লাস 3ay। এই যে দেখেন লাইনটা জাস্ট এখানে আমরা লিখে নিলাম। তারপর সবগুলা থেকে আমরা 3 কে বাদ দিয়ে দিতে পারি, এবং আমাদের মূল টার্গেটটা হচ্ছে y1 এর মান বের করা। সো y1 যুক্ত যে পদগুলো আছে সেগুলোকে আমরা বাম দিকে রাখবো আর বাকি সবগুলোকে ডান দিকে নিয়ে নিব। তারপর y1 কমন নিব, এটাকে r গুণন করে দিলে আপনি y1 পেয়ে যাবেন। সো আমরা দেখেন খুব সহজে এখান থেকে y1 এর মানটাকে বের করে ফেলেছি, ঠিক আছে, জাস্ট ক্যালকুলেশন। এখন এটাকে আমরা আবার অন্তরীকরণ করব, y2 বের করব, ঠিক আছে। আচ্ছা, তো এটাকে যদি আমরা y2 যদি বের করি এখান থেকে তাহলে দেখেন আচ্ছা তার আগে y2 বের করার আগে আমরা বিন্দুটাকে বসিয়ে দিই। সো আমাদের বিন্দুটা কি ছিল? আমাদের বিন্দুটা ছিল 3a/2 মানে এই বিন্দুতে আমরা এটাকে হিসাব করব, ক্যালকুলেশন করব, ঠিক আছে। সো দেখেন এখানে এই যে মান এটা হচ্ছে x এর, এটা হচ্ছে y এর। সো এখানে ay এই যে y x² y² x, তারপর এটাকে ক্যালকুলেশন করেন। সো খুব সহজে আমরা এটাকে ক্যালকুলেশন করে ফেলতে পারি। দেখেন নিচের মান এবং উপরের মান কিন্তু সেম, বাট একটু পার্থক্য আছে। এখানে এই অংশটা সামনে আর এটা হচ্ছে পেছনে, এটা পেছনে এটা হচ্ছে সামনে। সো এটাকে সামনে যদি নিয়ে আসি তাহলে মাইনাস কমন নিয়ে নেবেন, তাহলে এই সম্পূর্ণ অংশ এই অংশ বাদ থাকবে -1। তাহলে আমরা y1 সমান পেলাম -1। তাহলে এই যে y1 হচ্ছে -1। এখন আমরা y2 এর মান বের করব। সো এই লাইনটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে দেখেন এখানেও কিন্তু আমার চলক আছে, কারণ এখানে কিন্তু x আছে, আবার নিচেও কিন্তু আমাদের কি আছে, চলক আছে। সো এখানে আপনার সূত্র প্রয়োগ করতে হবে ddx of u by v। ddx of u by v এর ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করব। সো এটাকে অ্যাপ্লাই করলে আমরা y2 এর মান পেয়ে যাব। সো চলুন আমরা এটাকে অ্যাপ্লাই করি। আচ্ছা, এখানে আপনি দুইটা কাজ করতে পারেন, যে এই লাইনে আপনি u by v এর সূত্র অ্যাপ্লাই করতে পারেন, অথবা এই যে 2 নং সমীকরণ, এই 2 নং সমীকরণে আপনি নরমাল সূত্র অ্যাপ্লাই করতে পারেন, অর্থাৎ ddx of x এর সূত্র অ্যাপ্লাই করতে পারেন। তাহলে এই x² এর অন্তরীকরণ হবে 2x, এটা হয়ে যাবে y² y1 এর অন্তরীকরণ y2।
প্লাস y1 কে রেখে y স্কয়ারের অন্তরীকরণ 2y, y এর অন্তরীকরণ হচ্ছে y1। আচ্ছা, এখানে কিছু জিনিস আপনাদের পরীক্ষাতে ভুল হতে পারে, যেমন আমরা যখন দেখেন যে জিনিসগুলো আপনার ভুল হবে, যেমন আমি যখন y স্কয়ারকে অন্তরীকরণ করব, এখানে কিন্তু অন্তরীকরণটা x এর সাপেক্ষে, সো এখানে y টা কিন্তু মূল চলক নয়, সো y স্কয়ারের অন্তরীকরণ হবে 2y। এখানে আসলে আমরা রেখে দেই, কিন্তু বিষয়টা কিন্তু এরকম না। বিষয়টা হচ্ছে যেহেতু এটা x নয়, আমরা অন্তরীকরণ করছি x এর সাপেক্ষে, যেহেতু এটা x নয়, সো এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। তার মানে ddx of y, আর ddx of y মানে হচ্ছে y1, তাহলে 2y y1। এই ভুলগুলো কিন্তু কোনোভাবে পরীক্ষার হলে করা যাবে না, ভুলগুলো হবেই আপনাদের, ঠিক আছে? সো এই লাইনকে অন্তরীকরণ করবেন, এই যে এই লাইনটাকে অন্তরীকরণ করে এক্স্যাক্টলি এরকম একটা স্ট্রাকচার আপনার তৈরি হবে, এরকম একটা স্ট্রাকচার আপনার তৈরি হবে। তারপর দেখেন 2x y স্কয়ার y2 যা আছে তা লিখে দিলাম। এখান থেকে এই দুইটা মানে এই দুইটাকে ক্যালকুলেশন করলে হয়ে যাবে 2a y1। ঠিক আছে, এখন আপনার উদ্দেশ্য y2 এর মান বের করা। সো y1 এর যে মানটা আপনি একটু আগে বের করেছিলেন, y1 সমান -1, এই মানটাকে বসিয়ে দিতে হবে। সো এই যে y1 এর জায়গায় মান বসাবো, y1 এর জায়গায় মান বসাবো, বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা এক্স্যাক্টলি এরকম একটা অংশ পেয়ে যাব। এখন আমাদের টার্গেট হচ্ছে y2 এর মান বের করা, ঠিক আছে? সো y2 যুক্ত সবগুলোকে আমরা এক সাইডে রাখবো আর বাকিগুলোকে আমরা এক সাইডে রাখবো। সো y2 যুক্ত পদ কোনটা কোনটা? এই যে এটা হচ্ছে y2 যুক্ত পদ এবং এটা হচ্ছে y2 যুক্ত পদ। সো y2 যদি আমরা কমন নেই তাহলে এখানে থাকবে y স্কয়ার, এখানে হচ্ছে ax, বাকিগুলোকে ডান দিকে নিয়ে নিব, তারপর এটাকে r গুণন করে দিব, আমরা পেয়ে গেলাম y2। এখন আপনার যে বিন্দু ছিল 3a/2 3a/2, এই বিন্দুটা এখানে বসিয়ে দিলে আপনি y2 এর মান পেয়ে যাবেন। এই যে দেখেন এত বিন্দুতে, সো আমরা এখানে বিন্দুর মানটাকে বসিয়ে দিব। সো এই যে দেখেন বিন্দুর মানটা যদি বসাই, এই যে জাস্ট বসিয়ে দিলাম, তারপর ক্যালকুলেশন করে দেন, 2 2 2 2 কাটা যাবে, তাহলে -3a -2a, এটাকে করলে হয়ে যাবে 9^2/4, এটা হয়ে যাবে 3a²/2। ক্যালকুলেশন করে 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 আমরা এই জায়গাতে চলে আসবো। দেখছেন, এগুলো জাস্ট ক্যালকুলেশন, ঠিক আছে? আপনারা যদি চান আমি এই ক্লাসে যা আপনাদেরকে করাবো সব আমি কিন্তু পেজে আপলোড করে দিতে পারি, যদি আপনারা চান, ঠিক আছে? আর না হলে তো গুড, সমস্যা নাই। সো আমরা y2 পেয়ে গেলাম। এখন আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করব। সো দেখেন আমরা এই যে সূত্রটা লিখে দিলাম। এখন y1 সমান আমরা কি পেয়েছিলাম? -1, আর y2 সমান আমরা কি পেয়েছিলাম? -32/3a। সো দেখেন আমরা সূত্র লিখলাম 1 + y1 স্কয়ার, সো y1 স্কয়ার পাওয়ার 3/2, নিচে হচ্ছে y2। -1 কে যদি আমরা স্কয়ার করি তাহলে এটা হবে +1, তো 1 + 1 দ্যাট মিন্স 2 হয়ে যাবে এটা। আর দেখেন এখানে 2 এর পাওয়ার 3/2, তো আপনার 2 এর পাওয়ার যদি 3/2 হয়, এটাকে আমরা ক্যালকুলেশন করে এভাবে লিখতে পারি 2 টু দি পাওয়ার 1 2 টু দি পাওয়ার হাফ, 2 টু দি পাওয়ার হাফ মানে √2, দ্যাট মিন্স আমরা বলতে পারি সমান 2 √2। ওকে, এই যে আর নিচে যেটা ছিল এটাকে, সো দেখেন 2, এটা ক্যালকুলেশন করা হচ্ছে 16, আর উপরে হচ্ছে 3√2a। কিন্তু বিষয়টা হচ্ছে ব্যাসার্ধ কখনো নেগেটিভ হয় না, যদি হয়ে যায় তাহলে সেটাকে জাস্ট মডুলাস দিয়ে পজিটিভ করে দিবেন। সো দেখেন এখানে 3√2y 16, এটা কিন্তু কনস্ট্যান্ট, ঠিক আছে? এটা কিন্তু কনস্ট্যান্ট, কিন্তু এটা কিন্তু কনস্ট্যান্ট না, এর মান পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে। দ্যাটস হোয়াই এখানে শুধু a কে মডুলাসের মধ্যে নিয়ে এই মাইনাসটাকে বাদ দিয়ে দেন, কাহিনী এখানেই শেষ, এবং এইটাই হচ্ছে আনসার। বলেন ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা বলুন? মোস্ট ইম্পর্টেন্ট, মানে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই প্রশ্নগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ। এখন মেবি সাউন্ড আগের থেকে বেটার, তাই না? একটু একটু বলেন তো, সাউন্ড আগের থেকে বেটার না? খুব দ্রুত বলেন, কমেন্টস করতে হবে তো। আপনারা কমেন্টস করলে রিস্ট ভালো হবে এবং বেশি সংখ্যক শিক্ষার্থীরা কিন্তু ক্লাসটা দেখতে পারবে, ঠিক আছে? ক্লিয়ার? ওকে, ক্লিয়ার হলে ক্লিয়ার, আপনারা রেসপন্স করবেন, ঠিক আছে? রেসপন্স না করলে ক্লাস করাতে ভালো লাগে না। আসেন এই প্রশ্নটা,
মোটামুটি কনফার্ম এই প্রশ্নটা পরীক্ষাতে আসবে, ঠিক আছে? মোটামুটি কনফার্ম এই প্রশ্নটা পরীক্ষাতে আসবেই আসবে। মোস্ট ইম্পর্টেন্ট, একেবারে মনে করেন একেবারে ধামাকা লেভেলের ইম্পর্টেন্ট, ঠিক আছে? কি বলেছে দেখেন, বলেছে √x প্লাস √y সমান √a। এটা একটা বক্ররেখা। এই বক্ররেখার xy বিন্দুতে যদি বক্রতার কেন্দ্র আলফা এবং বিটা হয়, তাহলে আপনাকে আলফা প্লাস বিটা সমান, দেখেন আপনাকে আলফা প্লাস বিটা সমান 3 ইনটু x প্লাস y, এই জিনিসটা প্রুফ করতে হবে। এখানে মূল বিষয়টা হচ্ছে, এখানে যে আপনার বক্ররেখাটা দেয়া আছে, এখানে আপনার যে বক্ররেখাটা দেয়া আছে, এই বক্ররেখার প্রথমে বক্রতার কেন্দ্র বের করতে হবে। বক্রতা দেখেন আলফা বিটা কিন্তু বক্রতার কেন্দ্র, প্রথমে বক্রতার কেন্দ্র বের করতে হবে, তারপরে কেন্দ্র দুটোকে যোগ করে জাস্ট দেখাতে হবে যে 3 ইনটু x প্লাস y হয় কি না। এইটাই হচ্ছে আপনার কাজ, ঠিক আছে? এইটাই হচ্ছে আপনার কাজ। সো এখান থেকে আমরা কি করব, প্রথমত আমরা আমাদের কোয়েশ্চেন লিখলাম। সো বক্রতার আপনি যদি কেন্দ্র নির্ণয় করতে চান, তাহলে আপনার আগে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে হবে, কারণ কেন্দ্র বের করতে হলে আপনার ব্যাসার্ধ লাগবে, ঠিক আছে? কেন্দ্র বের করতে হলে আপনার ব্যাসার্ধ লাগবে। সো প্রথমত আমরা আমাদের কোয়েশ্চেন লিখলাম। সো আমরা জানি বক্রতার ব্যাসার্ধ সূত্র হচ্ছে এইটা। সো আমাদের এখানে y1 y2 বের করতে হবে। আচ্ছা, সো আমরা প্রথমত দেখেন √x এর অন্তরীকরণ হচ্ছে 1/2 √x, সূত্র এই যে সূত্র লেখা আছে এখানে, √y হচ্ছে 1/2 √y, কিন্তু y এর অন্তরীকরণ হচ্ছে y1। এই পরীক্ষাতে আপনারা এই y1 টাই দিতে ভুলে যাবেন, বাকি সবই ঠিক থাকবে, কিন্তু y1 টা দিতে ভুলে যাবেন। তারপর দেখেন আপনারা y1 খুঁজে পাচ্ছেন না, আপনি y1 কে খুঁজতে 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 আপনার পরীক্ষার সময় চলে আসবে, আর আপনার কিছু করার থাকবে না, ঠিক আছে? আপনি যখন y কে অন্তরীকরণ করবেন x এর সাপেক্ষে, তখন এটাকে আবার অন্তরীকরণ করতে হয়। এই জিনিসটা মাথার মধ্যে একেবারে ক্লিয়ারলি রাখতে হবে, ঠিক আছে? একেবারে ক্লিয়ারলি রাখতে হবে, এটাকে মানে সরানোর কোনো সুযোগ নাই, এটা মাথায় রাখবেন কিন্তু। আচ্ছা, তাহলে দেখেন আমরা এই2 বাদ, তাহলে এখানে বাকি যা ছিল তা আমরা লিখে দিলাম 1/y √y 1/x, তারপর এই যে অংশটাকে আর গুণন করে দিলাম, আমরা এখান থেকে y1 পেয়ে গেলাম। এখন আমরা এটাকে আবার অন্তরীকরণ করব, করে আমরা y2 বের করব। তো যেহেতু উপরেও চলক নিচেও চলক, সো u/v এর সূত্র অ্যাপ্লাই করব। এখানে সূত্র লেখা আছে, সো সেম প্রসেসে আমরা জাস্ট এখানে সূত্রটাকে অ্যাপ্লাই করে দিলাম। তারপর জাস্ট ক্যালকুলেশন করে দেন। আপনার এই যে 2 দুইটা থেকে 2 কমন নিলাম, আর এই যে x, এই x কমন নিলাম, এত। তাহলে এখানে √x ডিভাইডেড বাই √y y1, আর এখানে হচ্ছে √y, আর এখানে আছে √x, জাস্ট ক্যালকুলেশন। তারপর হচ্ছে ব্র্যাকেটের ভিতরে যে মান আছে সেটাকে ক্যালকুলেশন করেন। তাহলে দেখেন এই যে ক্যালকুলেশন করলাম, করার পরে সবগুলা কাটা যাবে, আর এই মাইনাস এই মাইনাস এই মাইনাস সবগুলো প্লাস হয়ে যাবে। তারপর √x যদি কমন নেই, তাহলে এটা হয়ে যাবে √x প্লাস √y, আর √x প্লাস √y, দেখেন √x প্লাস √y সমান কোয়েশ্চন অনুযায়ী হচ্ছে √a, মানে √x প্লাস √y সমান √a, এটা আমাদের কোয়েশ্চনের মধ্যে দেয়া ছিল। সো আমরা লিখে নিলাম √a। এখন এই যে x আর এই যে √x, এই x আর √x কে গুণ করলে x⁴ হয়। এই যে আমি ক্যালকুলেশনটা করে দেখিয়েছি, ঠিক আছে? করে দেখিয়েছি। সো আমরা উপরে হয়ে গেল √a, নিচে হচ্ছে 2x⁴। সো আমরা y2 পেয়ে গেলাম। এখন আমরা সূত্র অ্যাপ্লাই করব। সো আমরা বক্রতার ব্যাসার্ধের সূত্রটা লিখে নিলাম। সো y1 সমান আমাদের কি ছিল, √y/√x। সো y1 কে যদি স্কয়ার করি তাহলে হবে y/x, এই যে y/x, আর y2 এর মান নিচে জাস্ট আমরা লিখে দিলাম। তারপর উপরে আমরা লসাগু নিব x, তাহলে x + y, নিচে এই অংশটাকে আমরা উল্টিয়ে দিব, তাহলে √a এটা নিচে আর এই অংশটা চলে যাব উপরে। তারপরে দেখেন এখানে x + y এর পাওয়ার হচ্ছে 3/2, এই যে x আর এই যে x⁴, এই দুইটা কিন্তু কাটা যাবে। এই যে দেখেন এখানে x এর ঘাত হচ্ছে 3/2, x এর ঘাত কিন্তু 3/2, আবার এখানেও x এর ঘাত হচ্ছে 3/2, এটা কিন্তু নিচে, এটা কিন্তু উপরে, সো কাটা যাবে। এই যে দেখেন এখানে এটা কাটা গিয়েছে, এখানে একটা 2 রয়ে গেল, এই যে 2 এখানে থাকলে x + y⁴ ডিভাইডেড বাই a, এইটাই হচ্ছে আমাদের বক্রতার ব্যাসার্ধ। যদি আপনার প্রশ্ন আসতো বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো, তাহলে এখানেই শেষ, ঠিক আছে? এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে বক্রতার, দেখেন বক্রতার কেন্দ্র নির্ণয় করতে হবে, তারপর কেন্দ্রগুলোকে যোগ করে দিতে হবে। এখন বক্রতার ব্যাসার্ধের উপর ভিত্তি করে আমরা বের করব বক্রতার কেন্দ্র। এখন দেখুন ধরি xy বিন্দুতে বক্রতার কেন্দ্র আলফা বিটা। এখন বক্রতার কেন্দ্র কিন্তু সূত্র আছে, সূত্র আপনাকে মনে রাখতে হবে। তো সূত্রটা কি? সূত্রটা হচ্ছে x =
সরি আলফা ইকুয়াল টু x মাইনাস 1 প্লাস y1 স্কয়ার ডিভাইডেড বাই y2 ইনটু y1 y2 ইনটু y1 এটা হচ্ছে সূত্র। তাহলে মান বসিয়ে দেন x 1 প্লাস y1 y1 এর মান বসিয়ে দিলাম, মানে y1 স্কয়ার এত, তারপর হচ্ছে y1, তারপর হচ্ছে নিচে y2, তারপর জাস্ট ক্যালকুলেশন। দেখেন এই সবগুলো হচ্ছে জাস্ট ক্যালকুলেশন, এক নজরে দেখেন ক্যালকুলেশন করে দিলে যা পাবেন সেটাই হচ্ছে আপনার আলফা এর মান। তো এটাকে ক্যালকুলেশন করে দিলাম, আমি নোটগুলো দিয়ে দিব আপনাদেরকে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের আলফা। তো সেম প্রসেসে এই যে দেখেন এটা হচ্ছে আপনার বিটা, অর্থাৎ এই যে আলফা বিটা বক্রতার কেন্দ্র, এই আলফা বিটার বিটার সূত্র হচ্ছে এটা, দুইটি সূত্র মনে রাখতে হবে, বক্রতার কেন্দ্রের সূত্র। সো জাস্ট এখানে মান বসিয়ে দেন y1 স্কয়ার তারপর y2, তারপর ক্যালকুলেশন করে দিলে এটা হচ্ছে আপনার বিটা এর মান, ঠিক আছে। এটা হচ্ছে আপনার বিটা এর মান, তার মানে আপনি বক্রতার ব্যাসার্ধ বের করে ফেলেছেন। এখন এগুলোকে যোগ করে দেন, এখন এগুলোকে আমরা কি করব, যোগ করে দেব। তাহলে দেখেন আলফা প্লাস বিটা, এই অংশটা হচ্ছে আলফার মান, এই অংশটা হচ্ছে বিটার মান। তাহলে দেখেন এই x আর y কে যোগ করে দিলাম, তারপর এই দুইটা থেকে আমরা x প্লাস y কমন নিতে পারি, এই অংশ আর এই হচ্ছে আমাদের এই অংশ, ঠিক আছে। তারপর এখানে যা ছিল তা, এখানে লসাগু নেন রুট ওভার a, তাহলে থাকবে 2 রুট ওভার y 2 রুট ওভার x, 2টাকে বাইরে নিয়ে আসেন, রুট ওভার x প্লাস y, রুট ওভার x প্লাস রুট ওভার y সমান হচ্ছে রুট ওভার a, রুট ওভার a কাটা, তাহলে এই টোটাল অংশ বাদ, তাহলে x প্লাস y একটা, এখানে হচ্ছে দুইটা, ক্যালকুলেশন করা হয়ে যাবে তিনটা, এবং এইটি হচ্ছে আমাদের আনসার। বলেন আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমরা এখনো দ্বিতীয় অধ্যায়ে রয়ে গেছি, ঠিক আছে, আমাদের 12তম অধ্যায় পর্যন্ত যেতে হবে। একটু কথা বলেন, ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা একটু কথা বলেন। হ্যাঁ, ব্যাসার্ধ বের না করে আপনি সরাসরি বের করতে পারবেন, ঠিক আছে। আমি এটা ব্যাসার্ধটা আপনাকে বের করে দেখালাম, কারণ এটা পরীক্ষাতে ব্যাসার্ধটাও কিন্তু অনেক সময় চলে আসে। সো ব্যাসার্ধ যদি আসে তাহলে আপনি যাতে আনসার করতে পারেন, এই জিনিসটা জাস্ট মনে রাখবেন, ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো ক্যালকুলেশন তো সবই পারবে। হ্যাঁ, এই জন্য ক্যালকুলেশন দেখালাম না, ঠিক আছে। ক্যালকুলেশন দেখাতে গেলে আর অনেক সময় চলে যাবে, আমি জাস্ট রিভাইজ দিয়ে দিচ্ছি। তারপর আমি নোটস গুলো দিয়ে দিব পেজে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। আশা করি আপনাদের আর প্রশ্ন থাকবে না, ঠিক আছে। ওকে, আসেন আমরা নেক্সট কোশ্চেনে যাই, সময় নষ্ট করা যাবে না। দেখেন বৃত্তের সমীকরণ, এটা পরীক্ষাতে আসবে, ঠিক আছে, এটা আসবেই। আসেন দেখি এটা। সো বলেছে বৃত্তের সমীকরণ নির্ণয় করার জন্য, বৃত্তের সমীকরণ, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণের সূত্র। ভাই সূত্রগুলো মাস্টলি আপনাকে মনে রাখতে হবে, ঠিক আছে। দেখেন এগুলো কিন্তু আমাদের পেইড কোর্সের স্লাইড, যারা কোর্সে ভর্তি ছিলেন তারা কিন্তু এরকম খুব সুন্দর সুন্দর স্লাইড পেয়েছিলেন, ঠিক আছে। এখন দেখেন বৃত্তের সমীকরণ যদি আমরা বের করতে চাই, তাহলে বৃত্তের কেন্দ্র জানতে হবে, বৃত্তের ব্যাসার্ধ জানতে হবে। সো এই প্রবলেমটা যদি আমরা সলভ করতে চাই, তাহলে দেখেন আমাদের সূত্রটা কি। আমাদের সূত্রটা হচ্ছে x মাইনাস আলফা হোল স্কয়ার প্লাস y মাইনাস বিটা হোল স্কয়ার সমান রো স্কয়ার। এখানে যে আলফা বিটা ব্যবহার করা হয়েছে, এই আলফা বিটাটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, ঠিক আছে। আর এই যে রো, এই রোটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। তার মানে আমরা প্রথমত এই যে বক্ররেখা দেয়া আছে, এখানে আমাদের বক্ররেখাটা হচ্ছে x স্কয়ার মাইনাস xy প্লাস 4 ইকুয়াল টু 0। এই যে বক্ররেখাটা দেয়া আছে, এই বক্ররেখার আমরা 2 4 বিন্দুতে প্রথমে বক্রতার কেন্দ্র নির্ণয় করব। 2 4 বিন্দুতে দেখেন আমাদের আগের প্রশ্নতে কিন্তু কোনো বিন্দু দেয়া ছিল না, মনে করে দেখেন আগের প্রশ্নে আমাদের কিন্তু কোনো বিন্দু দেয়া ছিল না, কিন্তু এখানে একটা বিন্দু দেয়া আছে। তার মানে যখন আমরা কেন্দ্র নির্ণয় করব, তখন যে y1 টা বের করব, y1 বের করার পরে x এর জায়গাতে আপনাকে বসাতে হবে, দেখেন 2 4 বিন্দু। সো আপনাকে x এর জায়গাতে বসাতে হবে 2 এবং y এর জায়গাতে বসাতে হবে 4, ঠিক আছে। x এর জায়গাতে 2, y এর জায়গাতে 4 বসিয়ে আপনার y1 এবং y2 এর মান বের করে ফেলতে হবে। বের করে আপনাকে হচ্ছে এই বক্রতার ব্যাসার্ধ বের করতে হবে, বক্রতার কেন্দ্র বের করতে হবে, তারপর এই সূত্রের মধ্যে বসিয়ে দিলে কাহিনী শেষ। এইটা কিন্তু র, খুশির তেলে এটাকে পি মনে করবেন না, ঠিক আছে। র এটা, ঠিক আছে, র, ঠিক আছে। সো এইটাকে সেম প্রসেসে আমরা সমাধান করব। তাহলে দেখেন প্রথমে আমরা কোশ্চেন লিখলাম, তারপর আমরা x y কে রেখে বাকিগুলোকে ডান দিকে নিয়ে নিলাম, কারণ আমাদের মূল টার্গেটটা হচ্ছে y1 বের করা। তারপর এই x কে আমরা r গুণন করে দিলাম, কারণ y পেলেই আমরা y1 পাবো।
তারপর এই যে একটা x কাটা গেল, নিচের x কে উপরে নিয়ে নিলাম। y এর অন্তরীকরণ y1, x এর অন্তরীকরণ 1, 4 তো 4, x ইনভার্স এর অন্তরীকরণ হচ্ছে -1/x স্কয়ার। দেখেন দেখেন এইটার সূত্র হচ্ছে -1/x স্কয়ার, x টু দি পাওয়ার n এর সূত্র। এগুলো বেসিক কনসেপ্ট ভাই, ঠিক আছে, এগুলো একেবারে বেসিক কনসেপ্ট। সো আমরা এই যে মান বের করব, এই মানের মধ্যে আপনাকে 2 4 বসাতে হবে। তার মানে x সমান 2, y সমান 4। দেখেন এখানে শুধু x আছে, y কিন্তু নাই। তো x এর জায়গায় তুমি 2 বসাই, তাহলে হয়ে যাবে 1 - 4/2 স্কয়ার, 1 - 1 দ্যাট মিন্স 0। তাহলে দেখেন আমরা খুব সুন্দর করে এখান থেকে ক্যালকুলেশন করে মান পেয়ে গেলাম 0। তারপরে এই যে y1 টা কত? y1 টা হচ্ছে এই অংশ, এই অংশটাকে অন্তরীকরণ করব। সো 1 এর অন্তরীকরণ হচ্ছে 0, আর 4/x স্কয়ার এর অন্তরীকরণ হচ্ছে আপনার এই যে টোটাল অংশটা। কিভাবে দেখেন, আমি কি এটা দেখিয়ে দিব? দেখেন 1 এর অন্তরীকরণ 0। আচ্ছা এটা আমরা এভাবে দেখি, 1 - 4x ইনভার্স 2, 1/x স্কয়ার মানে x ইনভার্স 2। 1 এর অন্তরীকরণ 0, x ইনভার্স 2 এর অন্তরীকরণ হচ্ছে -2x ইনভার্স 2 - 1, মাইনাস মাইনাসে প্লাস, 4 × 2 = 8, x ইনভার্স 3, 8/x কিউব। এখন x এর জায়গায় 2 বসিয়ে দেন, তাহলে এটা হয়ে যাবে 1। এখানে এটা হয়ে গেল আমাদের 1। তাহলে আমরা এখান থেকে কি পেলাম? এখান থেকে আমরা খুব সুন্দর করে দুইটা মান পেলাম, y1 সমান 0, y2 সমান 1। এখন এই y1 এবং y2 এর উপর ডিপেন্ড করে আপনি খুব সহজেই বক্রতার কেন্দ্র এবং বক্রতার ব্যাসার্ধ বের করে ফেলতে পারেন। তারপরে এই বক্রতার কেন্দ্র এবং বক্রতার ব্যাসার্ধ যদি আপনি এই ফর্মুলাতে বসিয়ে দেন, তাহলে কিন্তু আপনার আনসার চলে আসবে। তাহলে দেখেন এই যে দেখেন খুব সহজে আমরা করে দিলাম বক্রতার কেন্দ্র, সবগুলো সূত্র আপনি এই যে দেখেন, একটু লক্ষ্য করি, দেখেন এইটা কিন্তু সূত্র, ঠিক আছে, এইটা কি লক্ষ্য করেন, এইটা কিন্তু বক্রতার ব্যাসার্ধের সূত্র, এটা হচ্ছে কেন্দ্র সূত্র। বসিয়ে দেন আর y1 y2 এর মান বের করে দেন, তাহলে দেখেন বক্রতার কেন্দ্র আপনি পেয়ে গেলেন। সো আমরা বক্রতার ব্যাসার্ধ পেলাম ρ সমান 1, কেন্দ্র পেলাম 2 5, মানে আলফা বিটা সমান 2 5। তাহলে আমাদের সূত্রটা কি ছিল? x - আলফা, তার মানে x - 2 হোল স্কয়ার, y - বিটা হোল স্কয়ার সমান 1 স্কয়ার। এটাকে ক্যালকুলেশন করলে যা আসবে সেটাই হচ্ছে আনসার। বলেন ক্লিয়ার কিনা? এই আমি একেবারে বুলেটের পদ্ধতিতে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? এর থেকে যদি আমি স্লো বুঝাই তাহলে ক্লাস শেষ হতে অনেক সময় লাগবে। কথা বলেন, কথা বলেন। স্লাইড দিয়ে দেবো, সমস্যা নাই। সব দেখাচ্ছি ভাই, ক্যালকুলেশন করানো লাগবে না। ওকে, সমস্যা নাই। সারা বছর পর্যন্ত বিস্তারিত বলে পয়েন্ট পয়েন্ট কথায় লজিক আছে। তাই ক্লিয়ার কিনা বলবেন, ঠিক আছে? ক্লিয়ার কিনা বলবেন। আসেন পরেরটাতে এক লাইনে এটাকে বুঝিয়ে দেই, এক লাইনে এটাকে বুঝিয়ে দেই। দেখেন এখানে একটা কোয়েশ্চন দেয়া আছে, বলেছে এটা বিদ্যমান নয়। সো এই টাইপের যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলোর ক্ষেত্রে আপনি y সমান mx বসাতে পারেন, mx স্কয়ার বসাতে পারেন, তারপর হচ্ছে m√x বসাতে পারেন, এই ধরনের যে কোনো মান বসাতে পারেন। যে মান বসালে আপনার একটা বিচ্ছিন্ন আকার তৈরি হবে, এই জিনিসগুলো আপনাকে দেখাতে হবে, ঠিক আছে? যেমন এই প্রশ্নটা এখানে এসেছে এটা বিদ্যমান নয়, অথবা এটা আসতে পারে দেখাও যে ইহা বিচ্ছিন্ন। কি বলতে পারে? ইহা বিচ্ছিন্ন। এই জিনিসটাও আপনাকে প্রুফ করতে বলতে পারে, সেম বিষয়। সো প্রথমে আমরা কোয়েশ্চন লিখলাম, তারপর আমরা এখানে এমন একটা মান ধরবো যে মান ধরলে আপনার কোনো x থাকবে না। অর্থাৎ যেহেতু এটা বিদ্যমান নয় বা বিচ্ছিন্ন, বিদ্যমান নয় বা বিচ্ছিন্ন যখনই হবে তখন আপনাকে এমন একটা মান বসাতে হবে যে মানটা বসানোর পরে আপনার এই ফাংশনের আর কোনো x থাকবে না, ঠিক আছে? এখন এই যে মান দেখেন, এখানে আমরা x এর মান বসিয়েছি, সরি y এর মান ধরেছি। এখন আপনার এই x এর মান ধরার কোনো সমস্যা আছে? না, সমস্যা নাই। আপনি x এর মানও ধরতে পারেন, y এর মানও ধরতে পারেন, আর যাই ধরেন না কেন আপনার এই প্রশ্নের মধ্যে কোনো চলক থাকা যাবে না।
সো এই প্রশ্নটা থেকে চলক বাদ দেওয়ার জন্য অনেক ভাবে আপনি চলক বাদ দিতে পারেন। তার মধ্যে একটা হচ্ছে y m√x। সো আপনি মান যখন y এর ধরবেন তখন প্রথমে এই লিমিটটা বাদ যাবে, এখানে আছে কিন্তু 0, এটা কিন্তু সূত্রের 0, এইটা বাদ যাবে কারণ এখানে আপনি y সমান m√x বসিয়েছেন, দেখেন m√x। তারপর এটাকে ক্যালকুলেশন করে দেন, করার পরে এতটুকু পর্যন্ত আসেন, আসার পরে দেখেন x স্কয়ার কিন্তু কাটা যায়, তাহলে থাকবে m²/1 + m²। তার মানে এখানে কিন্তু আর কোনো x নাই, সো এই লিমিটটা আর দরকার নাই। তার মানে এখানে m এর ভিন্ন ভিন্ন মানের জন্য এই ফাংশনের কিন্তু আপনি ভিন্ন ভিন্ন মান পাবেন, দ্যাট ইজ কল, এটা একটা বিচ্ছিন্ন ফাংশন। বিচ্ছিন্ন ফাংশন মানে হচ্ছে ভিন্ন ভিন্ন মানের জন্য ভিন্ন ভিন্ন মান পাওয়া যায়, তখন সেটা হচ্ছে বিচ্ছিন্ন ফাংশন। সো এটা বিচ্ছিন্ন যদি বলে তাহলে আপনি এরকম করবেন, আর যদি অবিচ্ছিন্ন বলতো, দেখেন অবিচ্ছিন্ন বললে মান ধরা যাবে না, অবিচ্ছিন্ন বললে মান ধরা যাবে না, সেক্ষেত্রে আপনাকে এই লিমিটগুলো বসিয়ে বসিয়ে দেখতে হবে। অবিচ্ছিন্ন যখন বলবে তখন বাম লিমিট ডান লিমিট দুইটা লিমিটই বের করতে হবে, বের করে দেখতে হবে সমান কিনা। যদি সমান হয় অবিচ্ছিন্ন, এবং সমান আপনাকে হতেই হবে, সমান না হলে এটা বিচ্ছিন্ন। বলেন ক্লিয়ার কিনা? পড়াতে থাকে যেমনি হোক গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পর্কে ধারণা দিয়ে ক্লাস শেষ করতে হবে, এর আগে ক্লাস শেষ করে মানবো না। শেষ করে দিব এটা আজকে রাত 11টা বাজবে, শেষ করে দিব, ঠিক আছে? মাত্র চ্যাপ্টার 3 এসেছে, চ্যাপ্টার 11 পর্যন্ত আমাদের যেতে হবে, ঠিক আছে? কালারফুলি বেস্ট, এইটাকে চেঞ্জ করা যাবে না, এটা স্লাইডের কালার, ঠিক আছে? চেঞ্জ করা যাবে না। গতকাল আপনার কমেন্ট করার আগে ডিলিট হয়ে গেল নাকি? কোন চ্যাপ্টার? এটা হচ্ছে চ্যাপ্টার 3, ঠিক আছে? এটা চ্যাপ্টার 3, চ্যাপ্টার 3 এর কত নাম্বার জানি না ভাই, এই নাম্বারটা আমি এখন বলতে পারবো না, আর চ্যাপ্টার 3 এর, ঠিক আছে? আসেন দেখি, এটা খুব সুন্দর একটা অঙ্ক, খুবই সুন্দর একটা অঙ্ক। এখানে একটা ফাংশন দেওয়া আছে ত্রিমাত্রিক, আর এই অংশটা আপনাকে বের করতে বলা হয়েছে। এখন একটা জিনিস লক্ষ্য করেন, del স্কয়ার u ডিভাইডেড বাই del x স্কয়ার, এর মানে কি? এর মানে হচ্ছে u কে x এর সাপেক্ষে প্রথমে একবার অন্তরীকরণ করতে হবে, তারপর এটাকে x এর সাপেক্ষে আবার অন্তরীকরণ করতে হবে, ঠিক আছে? আবার অন্তরীকরণ করতে হবে। তার মানে এখানে u কে x এর সাপেক্ষে দুইবার, u কে y এর সাপেক্ষে দুইবার, z এর সাপেক্ষে দুইবার, তারপর তিনটাকে যোগ করে দিলেই কাহিনী শেষ, মানে কাহিনী শেষ। তাহলে দেখেন আমরা কোশ্চেন লিখলাম, সহজ বিষয়। তাহলে x টু দি পাওয়ার n, এই পুরোটাই হচ্ছে একটা চলক, তাহলে x টু দি পাওয়ার -12, এই পুরোটাকে আমি x ধরে নিলাম হিসাবের সুবিধার জন্য, তাহলে x টু দি x এর ঘাত -12। এখন এটাকে যদি আমি অন্তরীকরণ করি, দেখেন তাহলে এটা হবে আপনার -12 x টু দি পাওয়ার -12 -1, ঠিক আছে? তাহলে এটা হবে -12 আর -12 মানে হচ্ছে -3/2, -3/2, যে দেখেন -3/2, ঠিক আছে? কিন্তু কথা হচ্ছে ভাই, আপনি যাকে x ধরেছেন সে তো x নয়, সে হচ্ছে x² + y² + z²। সো এইটাকে যদি আপনি অন্তরীকরণ করেন তাহলে পাবেন 2x। লক্ষ্য করেন x² + y² + z², এখানে ডিফারেন্সিয়েশনটা কিন্তু পার্শিয়াল, ঠিক আছে? সো যার সাপেক্ষে আপনি ডিফারেন্সিয়েশন করবেন সেইটা ব্যতীত বাকি সবগুলো চলক হচ্ছে কনস্ট্যান্ট। আই রিপিট, আপনি যে ডিফারেন্সিয়েশনটা করবেন এটা কিন্তু পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, সো আপনি যার সাপেক্ষে অন্তরীকরণ করবেন সেইটা ব্যতীত বাকি সব কিছু হচ্ছে কনস্ট্যান্ট। আপনি পৃথিবীর সকল কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন আনবেন, ঠিক আছে? সো এই x² এর ডিফারেন্সিয়েশন 2x, এইগুলো হচ্ছে কনস্ট্যান্ট, সো এইগুলোর ডিফারেন্সিয়েশন 0, দ্যাট মিন 2x। সো এই 2x এর 2 আর এই 2 কাটা, তাহলে থাকলো x * f। তাহলে দেখেন আমরা একবার অন্তরীকরণ করেছি, এখন এটাকে আমরা আবার অন্তরীকরণ করব। তাহলে দেখেন এইটাকে ধরবেন u, এটাকে ধরবেন v, এই পুরোটাকে ধরবেন v, তাহলে এটাকে রেখে এটাকে যদি অন্তরীকরণ করেন তাহলে x টু দি পাওয়ার n, আপনি এটাকে x ধরেন তাহলে x টু দি পাওয়ার 3/2, তাহলে x টু দি পাওয়ার n এর সূত্র n x টু দি পাওয়ার n - 1, বাট এটা x নয়, সো এটার অন্তরীকরণ হচ্ছে 2x। তারপর হচ্ছে এই v কে রেখে u কে অন্তরীকরণ করবেন, এখানে কিন্তু uv সূত্র, uv, ঠিক আছে? সো v কে রেখে u কে করলে -1, ক্যালকুলেশন করে দেন, আপনি মান পেয়ে যাবেন। এই যে দেখেন এটা হচ্ছে del² u/del x²।
সেম প্রসেসে আপনি del স্কয়ার u বাই del y স্কয়ার এর মানও বের করবেন। যে দেখেন সেম প্রসেসে আপনি এটা বের করার দরকার নাই, এইটা একই ভাবে। তো দেখেন পার্থক্যটা অ্যাকচুয়ালি কোথায়, যখন আপনি x এর সাপেক্ষে করবেন তখন এখানে হবে 2x স্কয়ার, যখন y এর সাপেক্ষে করবেন তখন এখানে হবে 2y স্কয়ার, এবং বাকিগুলো হচ্ছে মাইনাস করে, দেখেন বাকিগুলো মাইনাস করে। এখানে যখন z স্কয়ার তখন এখানে হচ্ছে z স্কয়ার, 2z স্কয়ার, বাকিগুলো মাইনাস করে। মানে হচ্ছে যার সাপেক্ষে করবেন সেটার সামনে 2 থাকবে, বাকিগুলোর সামনে 1 থাকবে। এখন 1 2 3 কে যোগ করে দেন, आंसर মিলে যাবে। ঠিক আছে, 1 2 3 কে যোগ করে দেন, आंसर মিলে যাবে। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, একেবারে ক্লিয়ার। এইগুলো সবগুলো হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, আপনার চ্যাপ্টার 4, চ্যাপ্টার 3 4, এগুলো 5, চ্যাপ্টার 3 4 5, এই সবগুলো হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। এইগুলোর যে চলকগুলা পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে যে চলকগুলা হয়, সেই চলকের সাপেক্ষে অন্তরীকরণ করলে মান পাবে, আর অন্য যে কোনো কিছু থাকলে ওটা ধ্রুবক হিসেবে কাউন্ট হয়, যার মান বাদ। ঠিক আছে, এগুলো ভালো করে পড়বেন, বাট এগুলাই পরীক্ষাতে আসবে এটা কিন্তু আমি বলি নাই আপনাদেরকে। ঠিক আছে, এইগুলা ভালো করে পড়বেন, আমি বোঝাতে পারছি আপনাদেরকে, এইগুলো ভালো করে পড়বেন। ঠিক আছে, এই ক্লিয়ার কিনা কথা বলবেন কিন্তু। ঠিক আছে, ক্লিয়ার কিনা কথা বলতে হবে। আমাদের পেজে 60,000 সদস্য হওয়ার জন্য মাত্র 11টা ফলোয়ার প্রয়োজন। ঠিক আছে, আমরা আশাবাদী এই লাইভ ক্লাস শেষ হওয়ার আগে আমাদের 60,000 ফলোয়ার পূর্ণ হবে। ঠিক আছে, আপনারা যারা এখনো আমাদের পেজ ফলো করেননি অবশ্যই ফলো করে দিবেন। ঠিক আছে, এই মুহূর্তে 59,987 জন ফলোয়ার আছে, আরো 13 জন দরকার, 13 জন দরকার। যারা এখনো ফলো করেননি টুক করে ফলো করে দেন, তাহলে আমরা 60,000 সদস্যের কাছাকাছি পৌঁছে যাব। ঠিক আছে, আসেন এইটা পারেন, এটাকে সলভ করে দিব। মোস্ট ইম্পর্টেন্ট ভাই, এটা মোটামুটি 100% আসবে। এইটা পারবেন আপনারা? যদি পারেন তাহলে সলভ করে দিব না, এটা মোস্ট ইম্পর্টেন্ট, মানে এটা আসবেই। ঠিক আছে, আসবেই, এটা আসবে। ঠিক আছে, এই ক্লাসটা মেবি গতকালকে আমি আপলোড দিয়েছিলাম, এটা পারবেন না আপনারা? এটা পারবেন না? ক্যালকুলেশনটা ডিটেইলসে বোঝাতে হবে না, হ্যাঁ সমস্যা নাই। এটা পারবেন না আপনারা? এইটা পারবেন কিনা বলেন? এটা মোটামুটি 100% আসবে পরীক্ষাতে। ঠিক আছে, এইগুলো ভালো করে করবেন। ঠিক আছে, এইগুলো ভালো করে করবেন, এর বাইরে যদি করতে পারেন which is good গুড। এটা আমি আপলোড করে দিব না পেজে। ঠিক আছে, এটা মোটামুটি কনফার্ম আসবে পরীক্ষাতে। 91, ঠিক আছে, 87 থেকে এই মুহূর্তে আমরা 91 এ চলে গেছি। আমরা হয়তো আরেকটা অঙ্ক সলভ করার আগে আমরা 60,000 সদস্য পরিবার হয়ে যাব। এটা একটা হিউজ অ্যাচিভমেন্ট। আচ্ছা, এটা আমি ভিডিও আপলোড করে দিব পেজে। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, ডিটেইলস করে যাবেন। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আসেন, খেলা হবে, খেলা হবে। দেখেন 3 চলকের অয়লারের উপপাদ্য। ঠিক আছে, 3 চলকের অয়লারের উপপাদ্য দেখেন খুবই সহজ। এই প্রশ্নগুলো খুবই সহজ, সব প্রশ্ন সেম প্যাটার্নে হয়। সো প্রথমত আমরা এখানে যে কোশ্চেনটা দেয়া আছে সেটা লিখলাম। তো ইউ সমান sin ইনভার্স সামথিং। এই sin ইনভার্স মানেই হচ্ছে 1/sin, sin ইনভার্স মানে হচ্ছে 1/sin। বাম দিকে আগুন করে দিলে sin ও, ডান দিকে যা থাকলো তা। ঠিক আছে, এখন আমাদের এটাকে 3 চলকের অয়লার উপপাদ্যের সাথে কম্পেয়ার করতে হবে। সো আমরা এই যে √x, √y, √z মানে নিচে যা থাকবে প্রথম যে পদটা আছে সেইটাকে কমন নিব। তো প্রথমটাকে যদি কমন নেই এটা হয়ে যাবে 1, এটা y/x, z/x। এখন বাকিগুলো বাদ দেন, বাকিগুলোর হিসাব বাদ। এখানে x এর ঘাত 1, এখানে x এর ঘাত হচ্ছে √। দেখেন x √x, √x মানে হচ্ছে x to the power half, that means x to the power 1 minus half, অর্থাৎ x to the power half। এই যে দেখেন x to the power half। আর এই যে দেখেন এখানে y/x, y/x, z/y, z/y, সো এটা এরকম। সো আমরা বলতে পারি এটা হচ্ছে দেখেন এই যে এটা হচ্ছে মাত্রা, সো হাফ মাত্রার। আর এই যে sin ও, এটা হচ্ছে ফাংশন, অর্থাৎ sin ও হাফ মাত্রার সমমাত্রিক ফাংশন। এখন জাস্ট অয়লারের সূত্রটা অ্যাপ্লাই করে দিবেন। এই লাইনটা আপনাকে সবগুলোর মধ্যে লিখতে হবে। এখানে sin u, এখানে যত থাকবে তত লিখবেন। এখানে x এর ঘাত যত থাকবে তার মাত্রা হচ্ছে তত। ঠিক আছে, এখন সূত্রটা কি? সূত্রটা হচ্ছে x del x অফ এই ফাংশন
এখানে যা থাকবে তা, তাহলে এখানে কি হবে sin u প্লাস y ডেল ডেল y। দেখেন x হলে x, y হলে y, x হলে x, y হলে y। আবার এই ফাংশন sin u সমান হচ্ছে এই মাত্রা আর এই ফাংশন অর্থাৎ sin u, এইটা হচ্ছে সূত্র। তারপর জাস্ট এখানে আপনাকে u কে sin u কে অন্তরীকরণ করে দিবেন, এটাকে sin u কে অন্তরীকরণ করে দিবেন, ক্যালকুলেশন করে দিবেন, যা আসবে তাই आंसर মিলে যাবে ওইটা। ঠিক আছে, এইটা আমি করে দিচ্ছি না, একেবারেই ক্লিয়ার, একেবারেই ক্লিয়ার, তাই না? আচ্ছা এইটা আসেন দেখেন, দেখেন এখানে u সমান sin ইনভার্স সামথিং, দেখেন u সমান sin ইনভার্স সামথিং। সো এখানে একটা কোশ্চেন দেয়া আছে, আমরা লিখলাম, ভেরি গুড। এখন আমরা এই sin ইনভার্স কে আর গুণন করে দিলে sin u হয়ে যাবে, এখানে যা ছিল তা। এখন দেখেন আমরা কিন্তু এখানে যে কোশ্চেনটা সলভ করছি সেটা কিন্তু তিন চলকের অয়লার ফাংশনের সাহায্যে সমাধান করব, তিন চলকের অয়লার ফাংশনের সাহায্যে সমাধান করব। ঠিক আছে, সো দেখেন এখানে আমরা উপরে দুইটা চলক রাখতে হবে সব সময়, খেয়াল করে দেখেন আপনার উপরে সব সময় দুইটা চলক থাকতে হবে, লক্ষ্য করেন। দেখেন উপরে আপনার এরকম দুইটা অংশ থাকতেই হবে, থাকতেই হবে, থাকতেই হবে। ঠিক আছে, মানে না থাকলে এটা বানাতে হবে ভাই, সহজ কথা এইটাই। তাহলে দেখেন এটাকে আমরা ইনভার্স করে দিলাম, তাহলে নিচেরটা উপরে, উপরেরটা নিচে, তাহলে এটাকে লিখবো y বাই x z বাই x, মানে y বাই x z বাই x। আর এখানে দেখেন কিছুই নাই, কিছুই কিন্তু এখানে নাই, সো আমরা লিখবো এখানে x টু দি পাওয়ার 0। এখন আপনার মনে একটা প্রশ্ন চলে আসবে যে আমরা x কে কেন নিব, y কে আমরা কেন নিব না, প্রশ্ন আসতে পারে না? দেখেন ভাই আমাদের এখানে কিন্তু প্রথমে কি ছিল, x ছিল, কি ছিল x। সো আপনি এখানে যত লিখবেন মানগুলা কিন্তু নিচে থাকবে। ঠিক আছে, সো আমরা এখানে x লিখলাম, সো x এর ঘাত 0। সো আমরা কি লিখবো যে এখানে sin u শূন্য মাত্রার দুই চলকের সমমাত্রিক ফাংশন। ঠিক আছে, তাহলে ওয়েলের সূত্র অনুযায়ী আমরা কি পাবো, x ডেল ডেল x অফ ফাংশন অর্থাৎ sin u প্লাস y ডেল ডেল y অফ sin u সমান মাত্রা ইনটু ফাংশন। তাহলে এটাকে ক্যালকুলেশন করে যা আসবে সেটাই হচ্ছে এটা সমাধান। ঠিক আছে, এই বলেন ক্লিয়ার কিনা, বলেন ক্লিয়ার কিনা বলেন। আমরা 96 এ চলে এসেছি। ঠিক আছে, আর মাত্র 4 জন ফলোয়ার হয়ে গেলে আমাদের পেজে 60,000 সদস্য পূর্ণ হবে। ঠিক আছে, এই এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন, কথা বলেন, কথা না বললে তো হবে না। এটা মেবি 4C। ঠিক আছে, এটা 4C না 4E মেবি, এটা এই চ্যাপ্টারটা 4E হওয়ার কথা, তিতাস পাবলিকেশন 4E এইটা হবার কথা। তিন চলকটা মেবি 4E, দুই চলক হচ্ছে 4C। এই ক্লিয়ার কিনা বলেন, কথা বলেন। আমাদের সাথে কতজন যুক্ত আছে এখন লাইভে? লাইভে কতজন যুক্ত আছে বলুন তো। ওকে আসেন, জ্যাকোবিয়ান দেন, এই নেন আরেকটা প্রশ্ন 100%। ঠিক আছে, এইটা বড় প্রশ্নতে আসবে, মানে এইটা বড় প্রশ্নতে আসবে। বড় প্রশ্ন মানে কত মার্কস? 10 মার্কস। বড় প্রশ্ন মানে 10 মার্কস। ঠিক আছে, ওকে। সো এটা হচ্ছে জ্যাকোবিয়ানের প্রশ্ন। ঠিক আছে, এটা হচ্ছে অধ্যায় 5। আবার তো জিজ্ঞেস করেন না এটা কত নম্বর অধ্যায়, এটা অধ্যায় 5। ঠিক আছে, ওকে। সো দেখেন এখানে বলা হয়েছে x সমান r sin থিটা cos পাই। একটু লক্ষ্য করেন, sin এর সাথে হচ্ছে থিটা, cos এর সাথে হচ্ছে পাই, y সমান এত, z সমান এত, আমাদেরকে এই জিনিসটা প্রুফ করতে হবে। সো প্রথমে আমরা লিখে নিলাম দেয়া আছে, তারপর জ্যাকোবিয়ানের সূত্র লিখে নিলাম। এখানে আপনি যা দেখতেছেন এই পুরোটাই হচ্ছে ভাই আপনার সূত্র, আপনাকে এটা টানা মুখস্থ করতে হবে। সূত্র মানে এখানে কিছু বলার নাই, এটা আপনাকে মুখস্থ রাখতেই হবে। ঠিক আছে, এখন দেখেন আমরা একটাই কাজ, সূত্র বসাবো, আর এখানে যে নির্ণায়কটা লেখা হয়েছে, এখানে 9টা ভুক্তি আছে, এই 9টা ভুক্তির মান আপনাকে বের করতে হবে, এখানে বসাতে হবে, নির্ণায়ক করতে হবে, তাহলে আপনার ওই আনসারটা মিলে যাবে। ঠিক আছে, তাহলে দেখেন x কে r এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। এখানে একটা জিনিস আপনাকে অবশ্যই মনে রাখতে হবে,
এই সবগুলো ডিফারেন্সিয়েশন কিন্তু পার্শিয়াল, ঠিক আছে? এখানে আপনার চ্যাপ্টার 4 থেকে শুরু করে বাকি যত ডিফারেন্সিয়েশন আছে সব কিন্তু পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। সো কোনোভাবে এটাকে ডাইরেক্ট ডিফারেন্সিয়েশনের সাথে কম্পেয়ার করা যাবে না এবং এখানে মিক্স করা যাবে না, ঠিক আছে? সো x কে আপনি r এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করবেন, তারপর x কে থিটার সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করবেন এবং ফাই এর সাপেক্ষেও পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করবেন। সেম প্রসেস y কেও আপনার, অর্থাৎ তিনটেকে আপনাকে r, থিটা আর ফাই, অর্থাৎ আপনার x, y, z এই তিনটাকে এই তিনটার সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে, এখানে বসিয়ে দিতে হবে, নির্ণায়ক প্রক্রিয়া সমাধান করতে হবে, আনসার এখানেই শেষ। এই যে দেখেন, এই যে দেখেন কত সুন্দর একটা জিনিস। এই যে আমি অন্তরীকরণ করে এখানে বসিয়ে দিয়েছি, তারপর নির্ণায়ক প্রক্রিয়া সমাধান করবেন। এই থেকে যখন ধরবেন তখন এই কলাম এই সারি বাদ, এই গুণাগুণে গুণ বিয়োগ এই গুণাগুণে গুণ, ঠিক আছে? তারপর এইটাকে যখন ধরবেন, যদি আপনি প্লাস দিয়ে করেন তাহলে এগুলা বাদ, আগে হচ্ছে এইটাকে করবেন, এই দুইটাকে আগে গুণ করবেন, বিয়োগ হচ্ছে এই দুইটা, তারপর হচ্ছে এই এটাকে বাদ দিবেন, এটাকে বাদ দিবেন, এই কোণাকোণে গুণ বিয়োগ এই কোণাকোণে গুণ, ক্যালকুলেশন করে দিবেন, আনসার মিলে যাবে। এই অংশটা সমান 1, এটা মাথায় রাখবেন, কাহিনী শেষ। দেখেন কত সহজে কাহিনী শেষ। বলেন ক্লিয়ার কিনা? রেকর্ড ক্লাস থাকবে, থিওরি কি কি পড়তে হবে সেটা আমি বলে দিছি, এখন নতুন করে বলবো না, ঠিক আছে? এই ক্লিয়ার কিনা কথা বলেন। 60,000 সদস্য হতে আর কত দেরি বান্ধবে? এই ক্লাসটা শেষ হওয়ার পরে আমি এটার রেজুলেশন আপনার একেবারে 1080 করে ইউটিউবে আপলোড করে দেব, ঠিক আছে? পেজ থেকে হয়তো আপনারা ক্লিয়ারলি দেখতে পাবেন না, কারণ রেজুলেশন 360 পিক্সেল হয়ে যায়। আমি ইউটিউবে আপলোড করে দিব, সেখান থেকে আপনারা 1080 পিক্সেলে দেখতে পারবেন, ঠিক আছে? এই ক্লিয়ার কিনা কথা বলেন। এখনো 60,000 সদস্য হয় নাই, আরো 4 জন দরকার। যারা যারা এখনো ফলো করে নাই পেজ, খুব দ্রুত ফলো করে দাও। আমার নেক্সট কোয়েশ্চন সলভ করার আগে যাতে আমাদের পেজে 60,000 সদস্য পূর্ণ হয়ে যায়। 1 মিনিট। হ্যালো, হ্যাঁ লাইভ ক্লাসে আছি, ক্লাস শেষ করে কথা বলতেছি। আচ্ছা খেয়াল করে দেখেন, ইন্টিগ্রেশনের যে অঙ্কগুলো আছে, আপনার ইন্টিগ্রেশনের যে অঙ্কগুলো আছে ওইগুলোকে আমি দেখিয়ে দিব নাকি আপনারা নিজে নিজে পারবেন এগুলা? ইন্টিগ্রেশনের অঙ্কগুলা, ইন্টিগ্রেশনের অঙ্কগুলা হ্যাঁ স্লাইডে আমি আপলোড করে দিব, ঠিক আছে? পেজে তো থাকবে, বাট পেজের রেজুলেশন কম থাকে, ঠিক আছে? ভিডিও আপনার কোয়ালিটি অনেক কম থাকে, 360 পিক্সেলে থাকে। আমি এটা একেবারে 1080 করে এটা আপলোড করে দিব। ওকে, এই ইন্টিগ্রেশন গুলো তো দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? একেবারে সিম্পল প্রশ্ন এগুলা। তাহলে দেখেন এখানে আমাদের কোশ্চেনটা হচ্ছে, দেখা যাচ্ছে? দেখেন তাও আমি একটু দেখিয়ে দিচ্ছি। ইউটিউবে আপলোড করতে মোটামুটি রাত 11টা বাজবে, কারণ এটা অনেক বড় ক্লাস হবে, তো মোটামুটি আপলোড হতে 15-20 মিনিট সময় লাগবে। আচ্ছা একটু খেয়াল করি আমরা, আমাদের প্রশ্ন হচ্ছে 0 থেকে 1, 0 থেকে x স্কয়ার e টু দি পাওয়ার y বাই x dy dx। এখানে এই ইন্টিগ্রেশনের অঙ্কগুলো করার ক্ষেত্রে একটা জিনিস আমি আপনাদেরকে একেবারে ক্লিয়ার করে দেই, এটা মাথায় রাখবেন। দেখেন প্রথমে যা থাকবে dx dy, প্রথমে যেটা থাকবে সেটা হবে শেষ ইন্টিগ্রালের লিমিট, মানে হচ্ছে 0 থেকে x স্কয়ারটা হচ্ছে y এর লিমিট, তার আগে যেটা থাকবে সেটা হবে তার পরের লিমিট, মানে হচ্ছে এখানে x এর লিমিট হচ্ছে 0 থেকে 1, y এর লিমিট হচ্ছে 0 থেকে x স্কয়ার। এখন যদি তিনটা থাকে লক্ষ্য করেন, মনে করেন a থেকে b, b থেকে c, c থেকে d, আর এখানে মনে করেন dy dx dz। আমি এটা জাস্ট বোঝার জন্য আপনাদেরকে লিখছি। তাহলে প্রথমে যেটা থাকবে সেটার লিমিট হচ্ছে এইটা, তারপরে তার লিমিট হচ্ছে এইটা, আর তার লিমিট হচ্ছে এইটা। এই জিনিসটা জাস্ট মনে রাখবেন এবং ইন্টিগ্রেশনটা ওই সিরিয়াল অনুযায়ী করবেন। অর্থাৎ এখানে যা থাকবে, প্রথমে যা থাকবে, প্রথমে যদি আমাদের dy থাকে, তারপর মনে করেন dx, তো
তো আগে আপনাকে ওয়াই এর সাথে ইন্টিগ্রেশন করতে হবে, লিমিট বসাতে হবে, ক্যালকুলেশন করতে হবে, যা পাবেন সেই মানটাকে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করবেন। ঠিক আছে, যখন আপনি ইন্টিগ্রেশন করবেন তখন কিন্তু একটা একটা করে এই ইন্টিগ্রাল কিন্তু বাদ যাবে। ঠিক আছে, যখন আপনি ওয়াই এর সাপেক্ষে করে ফেলবেন তখন এইটা বাদ, এইটা থাকবে না। তারপর যখন এক্স এর সাপেক্ষে করবেন তখন এইটাও বাদ যাবে। তারপর যখন আপনি জেড এর সাপেক্ষে করবেন তখন এইটা বাদ যাবে, তখন আর কোনো ইন্টিগ্রাল থাকবে না, এবং ক্যালকুলেশন করলে যা আসবে সেটাই হচ্ছে আপনার সমাধান। ভুল করা যাবে না কিন্তু, আটপিস করার কোনো সুযোগ নাই, আটপিস করার কোনো সুযোগ নাই। একটার লিমিটকে আরেকটাতে ব্যবহার করা যাবে না, করলে কাহিনী শেষ, করলে কাহিনী শেষ। তো দেখেন আমরা লিমিট লিখলাম, এখন এখানে আমাদের প্রথমে আছে dy, তারপর হচ্ছে dx, তো y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন। সো এখানে দেখেন e টু দি পাওয়ার y বাই x, সো এখানে e টু দি পাওয়ার x এর সূত্র e টু দি পাওয়ার x, বাট এটা x নয়, সো এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। এটাকে যদি আমরা y এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে 1 বাই x, এইটা কিন্তু নিচে চলে আসবে। দেখেন e টু দি পাওয়ার mx dx, এইটার সূত্র হচ্ছে e টু দি পাওয়ার mx ডিভাইডেড বাই m। ঠিক আছে, তারপর জাস্ট ক্যালকুলেশন করে দিবেন, आंसर চলে আসবে। পারবেন না এটা করতে? একটু বলেন প্লিজ। 6-7 লাগবে, বাট আমি আপনাদেরকে ওই যে কিছু অঙ্ক দেখিয়ে দেব, একটু সময় দেন, আমি আসতেছে। মেবি এটা 8 পিস হয়ে গেছে পেজটা। আরো 2 জন ফলোয়ার লাগে। এটা পারবেন না আপনারা? এই যে বলে দিলাম, এরপর জাস্ট ক্যালকুলেশন করবেন, জাস্ট ক্যালকুলেশন। ঠিক আছে, তারপর লিমিট বসিয়ে দিবেন, লিমিট বসলে এরকম আসবে, তারপর হিসাব নিকাশ করে দিলেই কাজ শেষ। এগুলো সহজ রে ভাই, আমি করে ডিটেইলস সব করে রেখে দিয়েছি, আমি স্লাইড পেজে আপলোড করে দেব। ঠিক আছে, স্লাইড আমি পেজে আপলোড করে দেব। ক্লিয়ার কিনা বলেন, কথা বলেন না কেন? কথা বলতে হবে তো। কেউ কথা বলে না। আচ্ছা দেখেন এখানে বেশ কিছু ইন্টিগ্রেশন আছে। এই যে আরেকটা ইন্টিগ্রেশন খুবই সহজ, তাও আমাকে দেখিয়ে দিই। কোশ্চেন লিখলাম, এখানে dz, সো z এর সাপেক্ষে আগে ইন্টিগ্রেশন হবে, সো x স্কয়ারটা এখানে কনস্ট্যান্ট হয়ে যাবে, যেহেতু আমরা z এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, সো x স্কয়ারকে লিখে দিলাম। এখানে কিছুই নাই, সো dz, দেখেন ইন্টিগ্রেশন অফ dz সমান হচ্ছে z, সো z আর z এর লিমিট হচ্ছে 0 থেকে a - x - y, বসিয়ে দিলাম, বসিয়ে দিলে হবে a - x - y, বাকি যা আছে তা। এখন আমরা y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। ঠিক আছে, তবে এখন একটা কথা আছে, কথাটা হচ্ছে দেখেন এই অংশ কিন্তু আপনার কি আছে, এই অংশের মধ্যে y আছে, সো এই পুরো অংশের সাথে আগে আপনাকে x স্কয়ার কে গুণ করে দিতে হবে, তারপর y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করে দিতে হবে, তারপর লিমিট বসিয়ে দিতে হবে, তারপরে আপনার आंसर চলে আসবে। এই যে দেখেন আমরা বসিয়ে দিলাম লিমিট, তারপর ক্যালকুলেশন করে দেন, যেগুলো করা যায়, যে এখানে স্কয়ারের সূত্র, তারপর এখানে প্লাস মাইনাস যা যা করা যায় এই যে এটার সাথে এগুলোকে গুণ করে দেন, যা কাটাকাটি করা যায় করে নেন, যোগ যোগ যা করা যায় করে দেন, কাহিনী শেষ। এখন এটাকে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করেন, তো x স্কয়ারের ইন্টিগ্রেশন হচ্ছে x³/3, x³ এর ইন্টিগ্রেশন হচ্ছে x⁴/4, x⁴ এর ইন্টিগ্রেশন x⁵/5, নিচে হচ্ছে 2, ক্যালকুলেশন করে দেন, লিমিট বসিয়ে দেন, যোগ বিয়োগ করে দেন, आंसर চলে আসবে, आंसर চলে আসবে। ইম্পর্টেন্ট যা আছে সব কিন্তু আমি স্লাইডে নিয়েছি। ঠিক আছে, ইম্পর্টেন্ট যা আছে সব আমি স্লাইডে নিয়েছি, দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। ক্লিয়ার কিনা বলেন? #59,999, আর একটা ফলোয়ার দরকার, কেউ একজন ফলো করে দেন, তাহলে আমরা 60,000-এর মাইল ফলো স্পর্শ করব। মাত্র একটা ফলোয়ার দরকার, যারা এখনো আমাদের পেজ ফলো করেননি করে দেন। ক্লিয়ার তাই না? ওকে 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 ওকে, সমস্যা নেই। আসেন, এই যে প্রশ্নটা কত সুন্দর, মানে কি সুন্দর তার চাহনি, কি সুন্দর তার চেহারা, এইটা ভাই 100% আসবে পরীক্ষাতে। ঠিক আছে, এইটা 100% পরীক্ষাতে আসবে, এইটা নিয়ে আমাদের কোনো ডাউট নাই। তো এই সময়টা আসলে খুবই ইন্টারেস্টিং। এই মুহূর্তে আমি আপনাদের লাইভ ক্লাস নিচ্ছি ক্যালকুলাস 2 এর, এবং এই মুহূর্তেই আমরা 60,000 ফলোয়ার অর্জন করলাম আমাদের পেজে। যারা আমাদের পেজে প্রথম থেকে যুক্ত ছিলেন তাদের সবাইকে অনেক 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 অভিনন্দন।
আর আশা করি আমরা একদিন 1 লক্ষ ফলোয়ারে আমরা পৌঁছাবো এবং আরো বড় পরিবার আমরা হব। আপনাদের ভালোবাসা থাকলে সেটা অবশ্যই সম্ভব। ঠিক আছে, চলুন আমরা ক্লাসে ফিরত যাই। আমাদের পেজে কিন্তু ইতোমধ্যে আমরা 60,000 ফলোয়ার অর্জন করেছি। ঠিক আছে, এই মুহূর্তে আমরা 60,000 এর মাইলফলক স্পর্শ করেছি। চ্যাপ্টার 6 কোনটা? চ্যাপ্টার 6 কোনটা? চ্যাপ্টার 6 কে আমি নেই নাই, এটা 11 নম্বর অধ্যায়। ঠিক আছে, এইটা হচ্ছে চ্যাপ্টার 11, এটা হচ্ছে চ্যাপ্টার 11। আচ্ছা, চ্যাপ্টার 6 7 এ কি আছে আমরা একটু দেখে নিচ্ছি। ঠিক আছে, ও আচ্ছা, চ্যাপ্টার 6 এবং 7 এই দুইটা অধ্যায়ের কোনো ক্লাস আমি এখানে করাবো না। মেবি কিছু অঙ্ক আমি সাজেশনে দিয়েছি, সেগুলো করে নেবেন, কারণ এই অঙ্কগুলো আসলে অনেক বড়, আর এই জন্য আমি আসলে এই ক্লাসে নেই নাই। ঠিক আছে, বাট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন অঙ্কগুলো আপনারা করবেন। আমরা একটু দেখে নিই। আমরা আপনাদের ওইটা দেখিয়ে দিব। আমি আমি এখনই আপনাদের চ্যাপ্টার 6 এবং 7 এর যে অঙ্কগুলো করবেন, একটা মিনিট সময় দেন। আমি 6 এবং 7 এর যে অঙ্কগুলো আপনারা করবেন সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি এখন। এই মুহূর্তে আমরা 60,000 ফলোয়ার অর্জন করলাম, সবই আসলে আপনাদের ভালোবাসার জন্য সম্ভব। আচ্ছা, আমরা একটা মিনিট সময় আপনাদের কাছ থেকে আমি চেয়ে নিচ্ছি। জাস্ট আমি পিডিএফটা নিয়ে নিচ্ছি এখান থেকে। এটা পারবেন আপনারা? একটু বলেন তো, এটা পারবেন সলভ করতে? এটা 100% আসবে ভাই, 10 মার্কসের জন্য। ঠিক আছে, এইটা পরীক্ষাতে 10 মার্কসের জন্য আসবে। ঠিক আছে, আপনাদের আমি ওই যে চ্যাপ্টার 6 7 এ কোনগুলো করতে হবে এগুলো আমি একটু বলে দিচ্ছি, একটা মিনিট। পিডিএফটা এই মুহূর্তে নাই, এই পিডিএফটা আমাকে ডাউনলোড করতে হচ্ছে। আমরা একটা মিনিট সময় চেয়ে নেব আপনাদের কাছ থেকে, যাতে আমি চ্যাপ্টার 6 7 এর অঙ্কগুলো একটু দেখিয়ে দিব কোনগুলো করবেন। ওকে, আসেন আমরা একটু দেখি এখান থেকে। আচ্ছা দেখেন, আমরা এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে। হ্যাঁ, এই যে একটু লক্ষ্য করি, এটাকে আমরা একটু বড় করি, বেশি বড় হয়ে গেছে। আচ্ছা, একটু লক্ষ্য করেন, আপনার দেখেন আপনার চ্যাপ্টার 6 7 এর অঙ্কগুলো আমি আপনাদেরকে পড়িয়ে দিচ্ছি না, বাট আমি আপনাদেরকে বলে দিচ্ছি কোনগুলো একটু ভালো করে করবেন। দেখেন, চ্যাপ্টার 6 থেকে এই প্রশ্নটা একটু ভালো করে করবেন। এই যে cos x y, লক্ষ্য করেন, cos x y আর হচ্ছে cos x y, এইটার যে সসীম মানে ম্যাকলরিন সসীম ধারা, এটা খুবই গুরুত্বপূর্ণ। ম্যাকলরিন সসীম ধারা, এই দুইটা থেকে মানে এই দুইটা থেকে একটা প্রশ্ন আসার পসিবিলিটি খুবই 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 বেশি। এর পাশাপাশি আপনারা এইটা করে নেবেন, বাট এইগুলো থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার দুই চলকের গড়মান উপপাদ্য। ঠিক আছে, দুই চলকের গড়মান উপপাদ্য, এটা আমি প্রথমে আপনাদেরকে বলেছি। দুই চলকের গড়মান উপপাদ্যটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা, আর চ্যাপ্টার 7 এর যে অঙ্কগুলো পড়বেন, এগুলা এই ক্লাসের মধ্যে স্লাইডের মধ্যে আমি নেই নাই, নিলে আমি আপনাদেরকে দেখিয়ে দিতাম। দেখেন, একটু দেখিয়ে দিচ্ছি এখান থেকে। দেখেন, এই যে একটা ফাংশনের গরিষ্ঠ মান লঘিষ্ঠ মান নির্ণয়, এখানে আপনার ল্যাগ্রাঞ্জ গুণিতক ব্যবহার করতে হবে। এখানে একটা শর্ত দেয়া আছে, এই যে একটা শর্ত দেয়া আছে, এবং এইটা লঘিষ্ঠ গরিষ্ঠ মান নির্ণয়। আর এই যে এখানে আরেকটা কোয়েশ্চেন আছে লঘিষ্ঠ গরিষ্ঠ মান নির্ণয়, এখানে বলেছে আপেক্ষিক লঘিষ্ঠ মান এবং গরিষ্ঠ মান নির্ণয়। বা এই তিনটা থেকেই একটা প্রশ্ন আসার পসিবিলিটি বেশি। ঠিক আছে, আর কি আছে? না, আর নাই। আশা করি এইটা ক্লিয়ার, আশা করি এটা ক্লিয়ার। আচ্ছা, এটা আপনারা পারবেন না সলভ করতে? বলেন, যদি পারেন তাহলে সলভ করে দিচ্ছি না, যদি না পারেন তাহলে সলভ করে দেব। একটু কথা বলি আমরা সবাই।
একটু কথা বলি। চ্যাপ্টার 12 এর ইম্পর্টেন্ট গুলো বলে দেন। হ্যাঁ বলে দেব সমস্যা নেই। আচ্ছা পারবেন না, আচ্ছা পারলে আমি এটা করে দিচ্ছি না, বাট আমি আবারও বলে দিচ্ছি এই প্রশ্নটা কিন্তু 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ, খুবই 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 ইম্পর্টেন্ট। সো ভালো করে এটা করতে হবে, ঠিক আছে? আমাদের চ্যানেলে মেবি এই ক্লাসটা দেওয়া আছে, আপনি এখান থেকেও দেখতে পারবেন, ঠিক আছে? ডিরিচলেট ব্যবহার করে সমাধান, এইটার ক্লাস আমি দিয়ে দেব, ঠিক আছে? এটার ক্লাস আমি পেজে দিয়ে দেব, নোটস দিয়ে দেব, এটা বইয়ের মধ্যে অসম্পূর্ণ। এইগুলাই ছিল আমাদের মানে আজকের এই ক্লাসের মূল বিষয়। আজকের এই ক্লাসের মূল বিষয় এগুলাই ছিল, এই সমস্যাগুলোই আমরা সমাধান করে দেওয়ার কথা ছিল। আচ্ছা এখন আপনাদের কার কি সমস্যা আছে একটু বলেন, হয়তো আমাদের ক্লাস শেষের দিকে আরো 5-7 মিনিট থাকবো, ঠিক আছে? একটু বলেন। লাস্টের সমাধান আমি খাতায় করে পেজে আপলোড করে দেবো, ঠিক আছে? কারণ এটা বইয়ের মধ্যে মানে ওইখানে ক্লিয়ার করা নাই, আর এখন ওইটা করার মতো সময়টা আমি পাচ্ছি না। এখন আমাদের সাথে 105 জন স্টুডেন্ট আছে, এটা আসলে অনেক বড় একটা বিষয়। দীর্ঘ 1.5 ঘন্টার ক্লাস করে শেষ সময় এসেও প্রায় 100 জনের অধিক শিক্ষার্থী যুক্ত আছেন, এটা আসলে অনেক বড় একটা বিষয়। ওইটা ক্যালকুলেশন সহ আমি একবারে ডিটেইলস করে পেজে আপলোড করে দেবো, আজকেই চেষ্টা করবো দেওয়ার জন্য, ঠিক আছে? এখন বলেন আপনাদের কার কি কি প্রশ্ন আছে, একটু প্রশ্নগুলো বলেন, ঠিক আছে? একটু প্রশ্নগুলো বলেন। কথা বলেন। লিউবির উপপাদ্য, লিউবির উপপাদ্য হচ্ছে যে যদি আপনি পারেন তাহলে থিওরাম পড়ে যেতে পারেন, বাট যদি না পারেন দরকার নাই, ঠিক আছে? পড়লে ভালো, আপনি যত বেশি পড়বেন তত বেশি তো ভালো, তাই না? যত বেশি পড়বেন তত বেশি ভালো। লিউবির উপপাদ্য, লিউবির উপপাদ্য হচ্ছে যে যদি আপনি পারেন তাহলে থিওরাম পড়ে যেতে পারেন। স্টোকস থিওরাম, ভাই থিওরাম তো আমি আপনাদেরকে পড়িয়ে দেব না ভাই। আচ্ছা এখানে দেখেন, যারা থিওরাম পারেন না তাদের জন্য আমি বলি, আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেলে এই সবগুলো থিওরাম দেয়া আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিই। যারা ওই থিওরাম গুলো যারা পারেন না তাদের জন্য আমি একটু বলে দিচ্ছি কিভাবে আপনারা থিওরাম গুলো পাবেন। আপনারা প্রথমত হচ্ছে ইউটিউবে চলে যাবেন, আমরা প্রথমে ইউটিউবে চলে যাব। সো আমরা এখান থেকে চলে আসলাম ইউটিউবে, এসে এখানে হচ্ছে পাইম্যাথ ক্লাবে ঢুকবো। দেখেন খুব সুন্দর, পাইম্যাথ ক্লাবে আমরা ঢুকবো। সো আমরা পাইম্যাথ ক্লাবে ঢুকলাম, ঢোকার পরে এখানে সার্চ দিবেন, ঠিক আছে? আপনি কি দেখতে চাচ্ছেন? স্টোকস থিওরাম, দেখেন স্টোকস থিওরাম। সো আমরা যদি এটাকে সার্চ দেই, এই যে দেখেন স্টোকস থিওরাম, দেখেন খুব সুন্দর করে এই থিওরামগুলো কিন্তু চলে আসতেছে এখানে। একটু লক্ষ্য করি আমরা, একটু লক্ষ্য করে, যারা এই থিওরামগুলো পারেন না শুধু তাদের উদ্দেশ্যে দেখেন, এই যে স্টোকস থিওরাম 62,000 শিক্ষার্থী দেখেছে। তারপর হচ্ছে গ্রিন থিওরাম, আপনাদের এই যে গ্রিন এবং স্টোকস, এই যে দেখেন খুব সুন্দর করে দুইটা ভিডিও দেয়া আছে। ভাই রে ভাই, হাইলি রিকমেন্ডেড। একটা 43 মিনিটের ক্লাস আর একটা হচ্ছে 33 মিনিটের ক্লাস। যদি আপনারা এই ক্লাসগুলো দেখেন, এই থিওরামগুলো জীবনেও আপনি ভুলবেন না। মানে বেস্ট দুইটা ক্লাস, মানে বেস্ট দুইটা ক্লাস। যারা ক্লাসটা করেছেন তারা বিষয়টা বুঝতে পারবে। দেখেন আমাদের ইউটিউব চ্যানেলে ফুল ভিডিও সবার জন্য ফ্রি করে দেওয়া আছে, দেখতে পারেন, ঠিক আছে? গড়মান উপপাদ্য, গড়মান উপপাদ্য এখন তো থিওরাম বোঝানো সম্ভব না, ঠিক আছে? 10, 12, 14 এইগুলো একটু রিভিউ করে দেন। 10 নম্বর কোন অধ্যায়, 10 নম্বর সাজেশনে যেগুলো দিয়েছি সেগুলো একটু করে নেবেন। আর 12, 14 নম্বরের তো থিওরাম, এই দুইটা থিওরাম করবেন, স্টোকস থিওরাম, গ্রিন থিওরাম, স্টোকস থিওরাম, গ্রিন থিওরাম, এই দুইটা থিওরাম ভালো করে পড়বেন, ঠিক আছে? চ্যাপ্টার 13 করা লাগবে। চ্যাপ্টার 13 কোনটা ভুলে গেছে? উপপাদ্যের সাজেশনে ক্লাসের প্রথমেই দিছি, একেবারে প্রথমে দিছি। চ্যাপ্টার 5 কতটুকু ইম্পর্টেন্ট, চ্যাপ্টার 5 এর একটা প্রশ্নই করবেন যেটা আমি এই ক্লাসে সলভ করে দিয়েছি, ঠিক আছে? স্টোকস না গ্রিন, স্টোকস গ্রিন, স্টোকস গ্রিন, স্টোকস গ্রিন, দুইটাই করতে হবে, ঠিক আছে? দুইটাই করতে হবে, এইগুলাকে স্কিপ করার কোনো সুযোগ নাই। দুইটাই পরীক্ষাতে আসতে পারে, ঠিক আছে? একটা তো ভাই 100%, ঠিক আছে? ভাগ্য ভালো থাকলে দুইটা, একটা তো 100%, ঠিক আছে?
আর দুইটাই যদি চলে আসে তাহলে তো সোনায় সোহাগা, একেবারেই সরাসরি 20 মার্কস। ঠিক আছে, সাজেশনে যেগুলো আছে এই টাইপ থেকে 100% কমন আসবে। ঠিক আছে, আপনারা যদি সাজেশনটা ভালো করে ফলো করতে পারেন ম্যাক্সিমাম কোশ্চেন আপনারা এখান থেকে কমন পাবেন। শর্ট সাজেশন থেকে কত পার্সেন্ট আসতে পারে দেখেন, যারা শর্ট সাজেশন ফলো করবেন, কথাগুলো শুনেন, যারা শর্ট সাজেশন ফলো করবেন, শর্ট সাজেশনে আপনারা 80 থেকে 100%, 80 থেকে 100% কমন পাবেন শর্ট সাজেশন থেকে। তবে তবে নিয়ম ফোকাস করতে হবে, হালকা একটু 19-20 করে যদি চেঞ্জ হয়ে আসে, আর আপনি যদি বাসায় এসে বলেন আমি তো ভাই পারি নাই, কমন তো আসে নাই, তাহলে মানে মাইর দিব। ঠিক আছে, দুই চলকের গড়মান উপপাদ্যটা দিয়ে দিবেন, দুই চলকের গড়মান উপপাদ্যের নোটস আমি দিয়ে দেব। ঠিক আছে, বাট ভিডিও হয়তো বা দেওয়া সম্ভব হবে না এটা। আর কারো কোনো প্রশ্ন? অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এই খেয়াল করেন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন খেয়াল করেন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন আমি পেজে আপলোড করে দিয়েছি কিন্তু। ঠিক আছে, অতি সংক্ষিপ্ত প্রশ্ন একটাও যাতে মিস না যায়, অতি সংক্ষিপ্ত প্রশ্ন 10টার মধ্যে একটাও যাতে মিস না যায়। 7 থেকে 8 মার্কস আপনার 100% রাখতে হবে। ঠিক আছে, এইগুলো যাতে মিস না হয়। ব্রিফ, হ্যাঁ ব্রিফ যেগুলো দিচ্ছি এগুলো এনাফ, এগুলো এনাফ ভাই, আর পড়া দরকার নাই, এগুলোই ভালো করে পড়েন, আর দরকার নাই। আর আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? আপনাদের কি আর কি আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? চ্যাপ্টার 10, চ্যাপ্টার 10 এর সাজেশন আমি দিয়েছি, যেগুলো বলেছি সেগুলো একটু ভালো করে পড়ে নিলে আসলে হয়ে যাবে, এর বাইরে আসলে দরকার নাই। ঠিক আছে, সাজেশনটা একটু ভালো করে দেখবেন, দ্যাটস এনাফ, দ্যাটস এনাফ। আবার আপলোড দেন ব্রিফ। আচ্ছা আমি শেয়ার করে দিব। ঠিক আছে, আগের পোস্টটা আমি আবার নতুন করে শেয়ার করে দিব। ঠিক আছে, ওইখান থেকে দেখে নিন, ক্লাসটা শেষ করে দেখে নিব। ব্রিফ আগের 10 বছর পড়লে মোটামুটি 10টাই কমন পাবেন। ঠিক আছে, চেইন রোড বেশি ইম্পর্টেন্ট না, বাট পারলে পড়ে যান, সমস্যা নেই। দেখেন এই ক্লাসটা হচ্ছে যারা একেবারেই কিছু পারে না তাদের যাতে আমরা কিছু প্রশ্ন দিতে পারি যেগুলো মোটামুটি পাস করা যায়, ওইগুলো নিয়ে এখানে আমরা আলোচনা করেছি। এর সাথে আপনারা চ্যাপ্টার 6, 7 মাস্ট বি পড়বেন। হ্যাঁ, এখানে দেখেন মোস্ট ইম্পর্টেন্ট কিছু জিনিস আমি আপনাদেরকে বলি নাই। ঠিক আছে, আপনার আয়তন এবং ক্ষেত্রফল এটা নিয়ে কিন্তু আমি কোনো প্রশ্ন দেই নাই। ঠিক আছে, আয়তন ও ক্ষেত্রফল এইটা থেকে আপনারা পরীক্ষাতে 20 মার্কস কমন পাবেন। ঠিক আছে, আমি এই 20 মার্কসের যে প্রশ্নগুলো পরীক্ষায় আসার মতো সেগুলো আমি পেজে আপলোড করে দেব। ঠিক আছে, এইগুলো থেকে মাস্ট বি প্রশ্ন আসবে, এইগুলো থেকে ভাই প্রশ্ন আসবেই। ঠিক আছে, এইগুলোর মধ্যে যে প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট, যেগুলো আসার মতো পরীক্ষায়, সেগুলো আমি পেজে আপলোড করে দিব। বিষয়টাকে আমি বোঝাতে পেরেছি? আপনাদের কি কোনো প্রশ্ন আছে এখন? থাকলে বলেন। চ্যাপ্টার 6 স্কিপ করলে প্রবলেম হবে, পড়লে ভালো, না পড়লে আর কি করার, কিছু করার নাই। ঠিক আছে, আর কার কি প্রশ্ন আছে বলেন। এই দিয়ে সারা পড়তাম না, না পড়লে আর কি করার, আপনাকে তো আজকে জোর করে পড়ানো যাবে না, তাই না? আমার ফোনে মেবি সমস্যা হচ্ছে, আমি ক্লাস দেখতে পারতেছি না। আচ্ছা এখন আপনারা একটু বলেন তো, প্রথম থেকে এখন পর্যন্ত কারা কারা লাইভে আছেন? আমি এখন শেষ করে দেবো। ঠিক আছে, অলমোস্ট 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে, আর সময় নষ্ট করব না, অলরেডি অনেক সময় নষ্ট করেছি। আমার ফোন সম্পূর্ণ হ্যাং হয়ে গেছে রে ভাই, কাজ করতেছে না। প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা কেমন লাগলো একটু বলেন, একটু রিভিউ দেন, তারপর ক্লাস শেষ করে দিব। ঠিক আছে, ক্লাস কেমন লাগলো? ক্লাস কেমন ছিল বলেন। আমার ফোন তো নড়ে না।
প্রথম থেকে ক্লাসটা কেমন লাগলো? আরে দূর, ফোনে আর কাজই করতেছে না। আচ্ছা, সো প্রথম থেকে আমি যেটা বলবো যে আপনাদের ক্লাস কেমন লেগেছে আমি জানি না, বাট আমি চেষ্টা করেছি যতটুকু পর্যন্ত আপনাদেরকে শেষ সময়ে এসে বোঝানো যায় আমি আমার দিক থেকে সর্বোচ্চটা করেছি। এখন আপনাদের কাজ হচ্ছে শর্ট সাজেশনে যে প্রশ্নগুলো আমি দিয়েছি সেগুলো ভালো করে দেখবেন। পেজে কিন্তু আমি শর্ট সাজেশন আপলোড করে দিয়েছি। এই ক্লাসে যতগুলো প্রশ্ন আমি আপনাদেরকে সলভ করেছি সবগুলো ভালো করে দেখবেন। যে নিয়মগুলো দেখার কথা বলেছি সেগুলো দেখবেন। ক্ষেত্রফল আয়তন রিলেটেড যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি আপলোড করে দিব, সেখান থেকে দেখে নেবেন। আর এছাড়াও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, বলার থাকে, বোঝার থাকে, আপনারা সরাসরি আমাকে ইনবক্সে মেসেজ করতে পারেন অথবা আমাদের পেজে যোগাযোগ করতে পারেন। আর এই ক্লাসটা আমি কিছুক্ষণ পরে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে দিব, সেখান থেকেও দেখতে পারবেন। সবার জন্য শুভকামনা রইল। সবাই পরীক্ষা করে পরীক্ষা কেমন হলো অবশ্যই জানাবেন। বেস্ট অফ লাক সবাইকে।